ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। প্রবাস থেকে নিজের বউয়ের জন্য আনা গয়না ছোট ভাইয়ের বউয়েরা ভাগাভাগি করে সব নিয়ে নিয়েছে। ইরহান শুধু দেখেছে, কিছু বলেনি, মুখ দিয়ে বলতেও পারেনি এগুলো আমার বউয়ের, তোমাদের তো অনেক দিলাম, এগুলো নিও না। তাদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেনি। থাক, নিয়ে নেক, তার বউকে না হয় আবার এনে দিবে। দীর্ঘ 12 বছর পর 2 দিন হলো সৌদি আরব থেকে দেশে আসে ইরহান। টাকা কামাতে কামাতে নিজের দিকে নজর দেয়নি। বাড়ি, গয়না, জায়গা, জমি সব করলো। ছোট ভাইয়ের বউয়েরা যখন গয়নাগাটি ভাগাভাগি করতে ব্যস্ত, ইরহান তখন নিজের রুম থেকে মায়ের রুমের দিকে যেতে থাকে। তখনই তার বউয়ের ফোন আসে। কথা বলতে বলতে এগিয়ে যায় মায়ের রুমের দিকে। দেশে আসার পর ভালো করে কথা হয়নি মায়ের সাথে। 12 বছর আগে ইরহান নিজের দেশ ছেড়ে টাকা কামানো ও নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পাড়ি দেয় নিজের দেশ ছেড়ে অন্য দেশে। কিশোর ছেলেটা নিজের সব শখ আহ্লাদ ভুলে যায় নিজের পরিবারকে ভালো রাখতে। এইচএসসি পরীক্ষা দিয়েই পাড়ি জমায় সুদূর প্রবাসে। এই 12 বছরে আর দেশে আসেনি ইরহান। নিজের শরীরে রক্ত পানি করে এক মনে কাজ করে গেছে। মানুষ ভাবে প্রবাস জীবন কতই না সহজ, বসে বসেই বুঝি টাকা পাওয়া যায়। যে কাজ করে সে জানে কতটা কঠিন। ইরহান কঠোর পরিশ্রমে আস্তে আস্তে সফলও হয়েছে। 1000 টাকা থেকে লাখ টাকা বেতনে গেছে। এখন বিদেশি সেই কোম্পানিতে ভালো বেতনে কাজ করে। খারাপ দিন ঘুরে এসে ভালো দিনের দেখা মিলেছে। নিজের জন্য শুধু খাওয়ার টাকা রেখে সব দেশে পাঠিয়ে দিত। সে নিজে যা ইচ্ছে পূরণ করতে পারেনি, তার বাইরে যেন করতে পারে। সব টাকা মায়ের কাছে পাঠিয়ে দিত। মাকে জায়গা জমি কিনে বড় করে বাড়ি করতে বলেছে। মায়ের নামে বলেছে জায়গা কিনতে। নিজের জন্য কিছুই রাখেনি, সব পরিবার আর মা ভাইদের জন্য করেছে। নিজের বউয়ের সাথে কথা বলতে বলতে মায়ের রুমের সামনে এসে চলতি পথে পা থেমে যায়। রুমের ভিতরে অবস্থিত মা আর ভাইয়ের কথা শুনে। ইরহানের 2 ভাই ইমন ও ঈশান মায়ের সঙ্গে তাকে নিয়েই কথা বলছে বললে ভুল হবে। টাকা পয়সা জায়গা জমি ভাগাভাগি করছে তারা। দুজনকে যেন সমান ভাগ করে দেয়, একটুও কম বেশি না দেয়, কারণ দুজনেরই সমান অধিকার। তোরা চুপ কর তো, দুইজন সমান সমানই পাবি। তোদের জন্যই তো এত কিছু করলাম। টাকা পয়সা জমি গয়না সব নিজের নামে করলাম যেন তোরাই পাস। আমি তো তোদের মা, আমার নামে সবকিছু তোরাই পাবি। ওই ইরহান না, কয়েকটা দিন যেতে দে, তারপর ইরহানকে এই বাড়ি থেকেও বিদায় করব। আমার ছেলে দুটো রাজার হালে থাকবে। এই পুরো বাড়িটা অনেক চেষ্টা করেও নিজের নামে লিখতে পারিনি ওই বুড়োর কাছ থেকে, নয়তো এই বাড়িটাও তোদের হাতে, বুঝলি? এখন তো ওই ইরহান ও পাবে ভাগ। সে যাই হোক, এখান থেকে কতটুকুই বা পাবে, সব তো আমাদের নামে লিখে নিয়েছি। বোকা ইরহান নিজের নামে টাকা পয়সা জায়গা জমি না করে আমার নামে করেছে সব। ইরহান এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়। তার মুখ ভঙ্গি নির্বাক, কোনো প্রতিক্রিয়া নেই। চোখ দুটো মা আর ভাইদের হাসি মাখা মুখের উপর নির্বদ্ধ। আহারে, আমার বোকা বড় ছেলেটা মায়ের কথায় উঠে বসে। টাকা চাইতে দেরি দিতে দেরি হয় না, চুপচাপ দিয়ে দেয়। জায়গা আমার নামে রাখতে বললাম, চুপচাপ তা মেনে নিয়ে করলো। মা পাগল ছেলে আমার। কথাটা বলেই মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে কয়েকবার, তারপর খিলখিলিয়ে হেসে দেয়। ইরহান এক দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকিয়ে রয়। তাকে ঠকাতে পেরে কি খুশি! অথচ তার মা মুখ ফুটে একবার বললে সে নিজেই সব দিয়ে দিত, এতদিন যেমন দিত। এত চলচাতুরি করার কোনো প্রয়োজনও ছিল না। ইরহানের মা ইরহানের যখন 5 বছর তখনই মারা যায়। ইরহানের দেখাশোনাও ওর মায়ের অভাব পূরণ করার জন্য আবার বিয়ে করেন তার বাবা। ইরহান তাসলিমা বানুকে নিজের মায়ের আসনে বসায়। অথচ তাসলিমা বানু সেই প্রথম থেকেই ইরহানের প্রতি উদাসীন। ছেলেটাকে না ভালোবেসে কাছে টানে না,
দূরে সরায়। ইরহান তাও সব মেনে নিত। তারপর দুই ভাই হয়। ইরহানের প্রতি তাসলিমা বানুর বিরক্ততা আসে, তাও কিছু বলে না। ইরহান এইচএসসি দেওয়ার পরে তার বাবাও চলে যায়। নিজেদের সচ্ছলতার জন্য ইরহানকে প্রবাসে পাঠিয়ে দেয় তাসলিমা বানু। অথচ ইরহান পড়াশোনায় অনেক ভালো। কত স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন অনেক বড় কিছু করবে। সেই স্বপ্নও মাটি চাপা দিয়ে দিয়েছে মায়ের জন্য। হয়তো এইবার মা তাকে একটু ভালোবাসা দিবে। ইরহান বড্ড ভালোবাসার কাঙাল। আরও আগে দেশে আসতে চেয়েছিল ইরহান। তাসলিমা বানু নানান বাহানা, এটা দরকার ওটা দরকার বলে আশা আটকিয়ে দিত। ইরহান চুপচাপ মেনে নিত। বোকা ইরহান এদের কাছে ভালোবাসা চাইতো। অথচ এরা টাকা কামানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবতো না। ছোট দুই ভাই ইরহানের আগে বিয়ে করে ফেলেছে। দুই ভাই অনেক বড় জায়গায় বিয়ে করেছে। ইরহানকে তাসলিমা বানু গরিব জায়গায় বিয়ে করিয়েছে, যার পরিবার বলতে এক দাদি ছাড়া আর কেউ নেই। মানুষের বাড়িতে কাজ করে দিন আনে দিন খায়। ইরহান চুপচাপ মায়ের পছন্দ মেনে নিয়েছে। বুঝতেও পারল না ওদের চালাকি। কয়েক মাস আগে ফোনে বিয়ে পড়িয়েছে। কথা হয়েছে ইরহান দেশে আসলে দুই একজন গিয়ে উঠিয়ে নিয়ে আসবে নতুন বউকে। তিনজন মিলে যখন ইরহানের সম্পত্তি ও টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ব্যস্ত, ইরহান তখন চুপচাপ তার মায়ের রুমের দরজার পাশ থেকে নিজের রুমে চলে আসে। ভাইয়ের বউয়েরা গয়নাগাটি নিয়ে চলে গেছে। মনে মনে হাসে ইরহান। বাড়িতে সকলে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। লোকে মনে হয় ঠিকই বলে, পর কখনো আপন হয় না। লোকে মনে হয় ঠিকই বলে, পর কখনো আপন হয় না। তাসলিমা বানু যদি আজ ইরহানের নিজের মা হতো, তাহলে কি এমন ভাবে পারতো তাকে ঠকাতে? জীবনেও পারতো না। নিজের দুই ছেলের জন্য কত চিন্তা। ইরহানকে ঠকাতেও একবার বিবেকে বাঁধলো না। এই ছেলে যে মা মা বলে মুখে ফেনা তুলে, সেই মর্যাদাটাও রাখলো না। মাথায় তার নানান চিন্তা। যাদের সে আপন ভাবত, তারা তার আসলে আপন নয়। শুধু টাকার জন্য তার সাথে অমন ভালো ব্যবহার করে গেছে। আজ ইরহানের কাছে কিছু নেই। হাত খরচের কয়েকটা টাকা ছাড়া সে এখন নিঃস্ব। এই নিয়ে তার চিন্তা ছিল না। সব নিয়ে গেছে, নিয়ে যাক। কিন্তু আর কয়েক মাস আগে ওদের রূপটা সামনে আসলে হয়তো ভালো হতো, একটা জীবন বেঁচে যেত। এখন তো ইরহান একা নয়, তার সাথে আর একটা জীবন জড়িয়ে আছে। নয়তো আবার দেশ ছেড়ে একেবারের জন্য চলে যেত, আর এই দেশে ফিরে আসতো না। এখন তো কোনো উপায় নেই। মেয়েটা তো তার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেছে। মানুষের মুখের বিষাক্ত ভাষা যে মেয়েটাকে বাঁচতে দিবে না। যদি ইরহান মেয়েটাকে ছেড়ে দেয়, সেই মনে হয় একমাত্র স্বামী। প্রবাস থেকে এত কিছু এনেও নিজের বউকে একটা সুতোও দিতে পারলো না, পারবেও হয়তো না। ইরহান অনেক ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নেয় আবার প্রবাস পাড়ি জমাবে। তবে এইবার ওই মানুষগুলোর জন্য না। এইবার তার সাথে জড়িয়ে যাওয়া ওই অসহায় মেয়েটার জন্য। এইবার নিজের জন্য কিছু করবে। অনেক তো হলো ওদের জন্য করা। ইরহান নিজের রুমে বসে চারদিকে চোখ বুলায়। তারপর তাচ্ছিল্যের হাসি হাসে। এটা আর তার রুম নয়, নামে মাত্র তার। হয়তো কয়েকদিন পর এই রুম থেকে বিতাড়িত করবে। ইরহান হয়তো জানেও না যে মেয়েটার জন্য সে চিন্তা করছে। নিজে নতুন করে সব গড়ার স্বপ্ন দেখছে। ওই সময় মোবাইলের ওই পাশ থেকে সব শুনে তারপরেই কল কেটেছে। মনে মনে তার বউও অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জ্যোতি তার দাদিকে ডাকতে থাকে। দাদি, এই দাদি। জ্যোতির ডাক শুনে তার দাদি ঘরে ঢোকে। কি হয়েছে এমন চিল্লাস কেন? আমি কল লাগাই দেই, তোমার জামাইরে কও আমারে এক্ষুনি ওই বাড়িতে আইসা নিয়ে যাইতে। কি করছে রে? যা বলছি তাই করো। শরমের ব্যাপার আছে না? তোর কি তর্স হয়েছে না? জামাই বাড়ি যাওয়ার লাই এমন পাগল হয়নি কেউ। মানছি কি কইব? বিয়ে করছি জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য, পাগল হব না? ধুর, তোমার বলা লাগবো না, এমনিতেই আমি চলে যাচ্ছি। তারপর তাড়াতাড়ি গিয়ে পরার জন্য যেই দুটো জামা আছে তা একটা শপিং ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ে জ্যোতি তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে। জ্যোতি বাড়ি থেকে বের হয়ে রাস্তা ধরে। গন্তব্য তার স্বামীর বাড়ি। পেছন থেকে জ্যোতির দাদি তাকে অনবরত ডাকতে থাকে।
জ্যোতি পাত্তাই দেয় না, সে বড় বড় হাঁটা দিয়ে গিয়ে এগিয়ে চলল। জুথি জুথি, বুবু যাইস না, আমার কথাটা শোন বু। জ্যোতির দাদির ডাক শুনে দাঁড়িয়ে যায়, তারপর ঘুরে দাদির দিকে তাকায়। তার দাদি প্রায় দৌড়ে এসে জ্যোতির কাছে থামে, হাঁপাতে হাঁপাতে বলে, এই বুইরা বয়সও তুই আমার এই দৌড়ানি দেওয়াসবো? উফ দাদি, দেখতে পারছো না একটা জায়গায় যাচ্ছি, তোমার পিছন ডাকতে হইলো? কি কইবা কও দেখি। এমন কইরা যাইস না বু, মানছি কি কইব? আমি নাজ্জামের সাথে কথা কই, তুই যাইস না। বাড়ি ফিরে যাও বুড়ি, আমাকে শ্বশুর বাড়ি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ চাইলে বিকেলেই আমি শ্বশুর বাড়ি থাকবো। তোর মাথাটা একেবারে গেছে সেরি, যা করার কর, কিছুই আর আমি বলবো না। তারপর নিজের কাঁধ থেকে জ্যোতির বোরখাটা নিয়ে জ্যোতির হাতে দিয়ে চলে যেতে যেতে বলে, এইবার যেইখানে যাওয়ার যা তুই। জ্যোতি বোরখাটা দেখে জিভে কামড় মারে। স্বামীর বাড়ি যাওয়ার তারায় বোরখা পরতে সে একদম ভুলে গেছে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে রাস্তায় কোনো মানুষ আছে কিনা। রাস্তা এখন পুরাই ফাঁকা, তাই তাড়াতাড়ি বোরখাটা পরে ওড়না দিয়ে মুখে মুখোশ বেঁধে তারপর আবার হাঁটা দেয়। যেতে যেতে দাদিকে উদ্দেশ্য করে বলে, বুড়ি তুমি ভালো থাইকো, তোমার নাচ জামাইরে নিয়ে খুব শীঘ্রই আসবো। জ্যোতির দাদি ছল ছল চোখে জ্যোতির যাওয়ার পানে তাকিয়ে রয়, মনে মনে ভাবে, আজ যদি মেয়েটার বাবা মা জীবিত থাকতো, কত আয়োজন করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পাঠাতো। মেয়েটার ভাগ্যে আসলেই সেই সুখটা নেই। তাই তো নিজের স্বামীর বাড়িতে এই প্রথম পা রাখবে, সেটাও আবার একা একাই। নিজের কাছে কোনো টাকা পয়সা না থাকার জন্য মেয়েটাকে কিছু দিয়ে পাঠাতে পারল না। খালি হাতে দুইটা পুরাতন জামা নিয়ে যেতে হচ্ছে। জ্যোতির দাদি ছাড়া আর কেউ নেই। অনেক ছোট থাকতে বাবা মা পরপারে পাড়ি জমিয়েছে। দাদি কোলে পিঠে করে মানুষ করেছে, সবটুকু দিয়ে আগলে রেখেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে টাকা রোজগার করে দুজনের সংসার চালিয়ে নিয়ে গেছে। একদিন জ্যোতির দাদি যেই বাসায় কাজ করে, ওই বাসার মহিলা জ্যোতির জন্য একটা বিয়ের প্রস্তাব দেয়। ছেলের বাড়ি বড়লোক, ছেলে বিদেশে থাকে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ওরা গরিব ঘরের মেয়ে চায়। জ্যোতির দাদি 2 দিন সময় নিয়ে ভেবে রাজি হয়ে যায়। মেয়েটা তো সারা জীবনেই কষ্ট করে গেল, এই বাড়িতে নিশ্চয়ই সুখে থাকবে। জ্যোতিও দাদির উপরে কোনো কথা বলেনি। এই মানুষটা এত বছর ধরে জ্যোতিকে বুকে আগলে রেখেছে, তাই যা করার ভালো কিছুই করবে তার জন্য। জ্যোতির দাদি পাশের বাড়ি থেকে আরো 2 জন লোক নিয়ে ইরহানের বাড়িতে যায়। ওনারা জানায় ফোনে বিয়ে পড়ানো হবে, তারিখ দিয়ে দেয়। ওই তারিখে গিয়ে ওরা বিয়ে করাবে। ছেলে দেশে আসলে 2-1 জন গিয়ে উঠিয়ে আনবে, তারপর বিয়েটা ফোনেই হয়। বিয়ের দিন শুধু এক পলকের জন্য জ্যোতি ইরহানকে দেখেছে, তার ভাই ঈশানের ফোনে, তাও এক পলকের জন্য, একটু ভালো করে সবার সামনে তাকিয়ে দেখতেও পারেনি। সেই সুদূর প্রবাসে থাকা লোকটাকে এক পলক দেখেই নিজের মনে জায়গা দিয়েছে। আর ঈশানও জ্যোতির একটা ছবি ইরহানকে পাঠিয়েছিল। জ্যোতির কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, একটা ছোট মোবাইল তার কাছে, ওইটা দিয়েই ইরহানের সাথে কথা হতো। মন চাইতো ইরহানকে দেখতে, কিন্তু কোনো উপায় ছিল না। প্রায় আধা ঘন্টা একটানা হাঁটার জন্য হাঁপিয়ে ওঠে জ্যোতি, তাই একটা গাছের নিচে দাঁড়িয়ে 2 মিনিট জিরিয়ে নেয়। আরও 15 মিনিটের মতো হাঁটতে হবে। টাকা থাকলে অটো নিয়ে শুধু 15 মিনিটেরও কম সময়ে পৌঁছে যেত, কিন্তু টাকা নেই। টাকা থাকলেও জ্যোতি আসতো না, হেঁটেই আসতো। 2টা টাকারও যে কি মূল্য সেটা জ্যোতি খুব ভালো করেই জানে। বিকেলের দিকে রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেশিই হয়, তাই দ্রুত পা চালায় সে। মিনিট 15 পর জ্যোতি তার গন্তব্যে এসে পৌঁছায়। বাড়ির সামনে এসে চোখ বোলায় পুরো বাড়িটাতে। একদিন এই পথ দিয়ে শহরে যাওয়ার সময় জ্যোতির দাদি বলেছিল, ওরে জুথি, এইটাই নাচ জামাইয়ের বাড়ি। জ্যোতি তখন এক পলক বাড়িটার দিকে তাকিয়েছিল। এখনো মনে আছে সেই দিনের কথা। এক পলকের দেখায় চিনে আসতে কোনো অসুবিধা হয়নি জ্যোতির। জ্যোতির মাথা আবার খুব ভালো করে এক পলকের দেখায় অনেক কিছু। জ্যোতির মাথা আবার খুব ভালো, এক পলকের দেখায় অনেক কিছু সে মনে রাখতে পারে। যেমনটা সে এখন এই একতলা বিশিষ্ট 4 দিকে ইটের দেওয়াল দেওয়া বাড়িটা চিনে ফেলেছে।
টিনের গেট পেরিয়ে জ্যোতি ধীর গতিতে বাড়ির উঠোনে প্রবেশ করে। চারদিকে চোখ ঘুরিয়ে দেখে বাড়িটা একটা ছাদ দেওয়া দালান ঘর। ভিতরে কয়টা রুম আছে জানা নেই জ্যোতির, তবে বেশ বড় সড়ই বাড়িটা। গেট দিয়ে ঢুকেই একটা ছোট ঘরও চোখে পড়ল। টিনের দোচালা ঘর, তবে বেশ পুরনো। ধারণা করলো ভিতরে হয়তো 2টা রুম। আশেপাশে চোখ বুলাতে বুলাতে সামনের দিকে এগোলো জ্যোতি। বাড়িটা অনেক জায়গা নিয়ে করা হয়েছে, চারপাশে অনেক গাছগাছালি আছে। চোখের বসে তো এসেই পড়ল, এখন চিন্তায় আছে ঘরে ঢুকা নিয়ে। এমন সময় জ্যোতির পাশ দিয়ে একটা বাচ্চা যেতে দেখলো, হাতে বল। হয়তো খেলতে গিয়ে এসে পড়েছে, নিতে এসেছে। তাছাড়া জ্যোতির জানা মতে এ বাড়িতে কোনো বাচ্চা নেই। জ্যোতি বাচ্চাটাকে কাছে ডাকে। বাচ্চাটা জ্যোতির ডাকে থেমে জ্যোতির দিকে তাকায়। কিছু বলবেন? ছেলেটার খালা ডাকে জ্যোতি আহমক হয়ে যায়। তারপর বলে, আমি তোর কোন জন্মের খালা রে? আমার বয়স জানিস কত? লেগে লেগেছে, তাই বয়স বোঝা যায় না। দেখতে কেমন কালা কালা লাগছে। ছেলেটাকে কয়েকটা কথা শোনাতে গিয়েও চুপ হয়ে যায় জ্যোতি। এখন ঝামেলা করে লাভ নেই, যে জন্য ডেকেছে সেই কাজটা আগে সেরে নেওয়া যাক। এই বাড়ির বড় ছেলে আছে না, ওই যে বিদেশ থেকে যে 2 দিন আগে আসলো, ওনাকে একটু ডেকে দে। জ্যোতি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জ্যোতি পুকুর পাড়ে এগিয়ে যেতে থাকে। ইরানের পিঠটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে গভীর ভাবনায় মগ্ন সে। জ্যোতি কাছাকাছি গিয়ে পেছন থেকে ইরানকে ডেকে ওঠে। ও বোকা পুরুষ! ইরান ভাবনার মাঝে হঠাৎ করে কারো কণ্ঠের স্বর শুনে কিছুটা হকচকায়। তারপর পিছনে ঘুরে তাকায়, একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ইরান চেনার চেষ্টা করে, তারপর মাথায় আসে বোকা পুরুষ বলে একজনেই তাকে ডাকে। সেটা হলো তার বউ জ্যোতি। ইরান জানে না কেন তার বউ তাকে বোকা পুরুষ ডাকে, তবে মেয়েটার মুখে এই নামটা শুনতেও তার ভালো লাগে। ইরানের আর বুঝতে বাকি নেই এটা জ্যোতি। গলার স্বর শুনেও চিনতে পারেনি, কারণ ফোনের সাথে বাস্তবের গলার স্বর খুব একটা মিল পাওয়া যায় না। জ্যোতি, জ্যোতি মুখোশটা খুলে ধপ করে ইরানের পাশে গিয়ে বসে পড়ে। তারপর ইরানের দিকে তাকিয়ে ইরানকে দেখতে থাকে। ইরান এতটা স্বাস্থ্যবানও না, আবার এতটাও চিকনও না, একদম ঠিকঠাক। বসা অবস্থাতে বুঝতে পারলো লম্বাও বেশ আছে। শ্যাম বরণের পুরুষটির মুখে কোচা কোচা দাড়ি, কি যে ভালো লাগছে। হুট করে ইরানের কথায় জ্যোতির হুঁশ আসে। তুমি এখন এখানে? দুপুরে না কথা হলো, জানালে না কেন আসবে? একাই এসেছো? আমার না গিয়ে আনার কথা? উফ, চুপ করেন তো। বোকা পুরুষ, এত প্রশ্ন একসাথে কেউ করে? আর বিয়ে বসেছি কি বাপের বাড়িতে ভাত খেতে? বাপের বাড়ির ভাত আর ভালো লাগছিল না, তাই জামাইয়ের বাড়ি নিজে নিজে চলে এসেছি। আপনার অপেক্ষায় থাকলে এই জন্মে আর সংসার করা হতো না। কিন্তু কোনো কিন্তু নয়, পুরোটা রাস্তা হেঁটে এসেছি, হাত পা ব্যথা হয়ে গেছে। পরে না হয় সব বলবো, আগে ঘরে নিয়ে চলুন। ইরান জ্যোতির মুখের দিকে ভালো করে তাকায়। এই প্রথম সামনাসামনি দেখা। শুধু একটা ছবি ছিল জ্যোতির। প্রথম প্রথম ফোনে কথা বলতে কত জড়তা কাজ করতো জ্যোতির মাঝে। ধীরে ধীরে জড়তা কাটিয়েছে, অথচ এখন এমন ভাবে কথা বলছে যেন সামনাসামনি কতবার দেখা হয়েছে। এই বোকা পুরুষ সারা জীবন আমাকে দেখার সুযোগ পাবেন, এখন চলুন। ইরান আর কথা বাড়ায় না। সত্যি মেয়েটার মুখে ক্লান্তির চাপ, পরে না হয় সব জেনে নিবে। তারপর জ্যোতিকে নিয়ে বসার ঘরে ঢুকে ইরান। সেখানে তাসলিমা বানু আর তার 2 পুত্রবধূ টিভিতে সিরিয়াল দেখতেছে। হঠাৎ করেই জ্যোতিকে দেখে সকলেই ভূত দেখার মতো চমকায়। জ্যোতি মুখে হাসি ফুটিয়ে তাসলিমা বানুর সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাত দিয়ে সালাম করার ভঙ্গিতে বলে ওঠে, আসসালামু আলাইকুম নকল শাশুড়ি আম্মা। কথাটা বলে জ্যোতির মুখে যতটা হাসি আছে তার চেয়ে কয়েক গুণ বেশি অবাকত্ব বসার ঘরে উপস্থিত থাকা সকলের মুখে। তাসলিমা বানু ভ্রু কুঁচকে ফেলে, তারপর সন্ধিয়ান গলায় বলে ওঠে, নকল শাশুড়ি আম্মা মানে? জ্যোতি তার ছোট 2 জায়ের দিকে তাকালো। দুজনেই কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে জ্যোতির দিকে।
চোখের ভাষা দেখেই বোঝা যাচ্ছে তারা জ্যোতিকে একদম পছন্দ করছে না। তাতে জ্যোতির কি? জ্যোতি আবার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আপনি তো আসল না, ডুপ্লিকেট হিসেবে আমার শ্বশুর আব্বা নিয়ে এসছে, তাই নকল বলছি। কিছু মনে করবেন না কেমন? আমার খুব ভালো লেগেছে, আমি এটা বলেই ডাকবো। কত মাথা খাটিয়ে তারপরেই নামটা দিয়েছি জানেন। আমি ভালোবেসে এই নামে ডাকবো, আপনি কিছু মনে করবেন না। মনে মনে বলল। তুই মনে করলেও আমার কি? ইমনের বউ লিমা বলে ওঠে, চি, এগুলো নাম? কিরে ইরহান, তোর বউকে যে নিয়ে আসবি আমাদের বললি না তো? বাহ, মাকে ছাড়াই দেখি এখন সব সিদ্ধান্ত নিতে পারিস। ওকে যে আনতে যাবি একবার বলেও গেলি না। আমি মানা করতাম নাকি আনতে? ইরান মায়ের মুখের দিকে তাকায়। কি সুন্দর অভিনয় করে। ইরানও না জানার ভান করে থাকবে। দেখবে কত নিচে নামতে পারে এরা। মা, আসলে থাক, আর কিছু বলতে হবে না। তোরা সবাই এখন বড় হয়ে গেছিস, মাকে আর কি প্রয়োজন? ভালো করেছিস। আরে নকল আম্মা, আপনার বড় ছেলে তো কোনো দোষ নেই। উনি জানতেন না আমি যে আসবো, আপনাদের মতো এক্ষুনি জানলেন। আসলে শ্বশুরবাড়ির ভাত খাই না বলে পেট ভরছিল না। আপনারা তো আমাদের গরিব ঘরে যাবেন না আনার জন্য বসে, আর আপনার ছেলের আশায় বসে থাকলে আমার সংসার করাই হতো না, তাই নিজে নিজেই চলে আসছি। জ্যোতির কথা শুনে তার দুই যা মুখ বাঁকিয়ে বলে, কেমন বেয়া মানুষ, নিজের শ্বশুর বাড়ি নিজে এসে পড়েছে, তাও আবার প্রথমবার। আর আমাদের সময় কত বজ্জাতি ছিল জানো? সেসব কথা না হয় বাদই দিলাম, তোমার দিকে একবারে ভালো করে তাকাও। সে এক কি নোংরা। লিমার কথা শুনে জ্যোতি নিজের দিকে তাকায়। হেঁটে আসার দরুন পায়ে ময়লা লেগে আছে। তাছাড়া কালো বোরকায় একটু বেশিই বোঝা যায় ময়লা। কি হয়েছে, একটু মাটি লেগেছে, ঝাড়া দিলেই তো চলে যাবে। কি নোংরা মেয়ে তুমি। আম্মা আর কাউকে পেলেন না বাড়ির বউ করার জন্য? শেষমেশে কি না খ্যাত মার্কা মেয়েকে বাড়িতে আনতে হলো? আমি ক্ষেত তো ভালো হইতো, সেই ক্ষেতে ফসল উৎপাদন হলেই মুখে খাবার জোটে। ভুলে যাও না গো তোমরা। আর আমার শরীরে মাটি দেখে ছিছি করছো, তোমরা কি মরবে না? তোমরা মরলে কি তোমাদের সিমেন্ট দিয়ে মাটি দেবে? বলো বলো। ইমন আর ঈশানের বউ আরো কিছু বলতে নিবে, তার আগেই তাসলিমা বানু তাদের থামিয়ে দেয়। আহ, কি শুরু করেছো তোমরা? চুপ থাকো। ইরহান, তোর বউকে তুই নিয়ে যা। আহ, আপনারই তো আমার চুমু খেতে মন চাচ্ছে নকল শাশুড়ি আম্মা। কি যে ক্লান্ত, ঠিক বুঝেছেন। ইরান এত সময় এদের কাণ্ড দেখে গেছে শুধু। তার ভাইয়ের বউয়েরা কি রকম নাক ছিটকাচ্ছে তার বউকে দেখে। ওদের কথার বিরুদ্ধে কিছু বলতে নেবে, তার আগে যদি নিজেই তাদের কথার উত্তর দেয়। ইরান আর কিছু বলেনি। ইরান বুঝে গেছে তার বউ ঠোঁট কাটা স্বভাবের, কাউকে যে ছেড়ে কথা বলবে না। চলো জ্যোতি, হাত মুখ ধুয়ে নিবে। যুথি ইরহানের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ইরহানকে অনুসরণ করে তার পিছনে পিছনে যেতে থাকে। যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তার জাদের দিকে তাকায়। মুখ ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, এ ঢঙ্গিদের ঢং দেখলে বাঁচি না। ইরহান যুথিকে নিয়ে চলে গেলে ইমন আর ঈশানের বউ শাশুড়ি মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমরা তো কিছুই বলতে পারি না আম্মা আপনাকে, জোর গলায় কথা তো বলতেই পারি না আপনার সাথে। আর এই দুই পয়সার ফকিরনি কি রকম চ্যাটাং চ্যাটাং কথা বলে গেল। আপনি তো একটু একটু শব্দ মুখ থেকে বের করলেন না আম্মা। আমরা এমন করলে তো আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন, সাথে বাপ মাকেও ডেকে আনতেন। আর এখন আপনাকে নকল শাশুড়ি আম্মা বলে গেল, গায়ে লাগলো না? আমাদেরও কত কথা শুনিয়ে গেল। তাসলিমা বানু তার দুই ছেলের বউদের কথা শুনে গর্জে ওঠে। চুপ করো তোমরা। আমি কি করব না করব তা কি তোমরা বলে দিবে? জবানটা একটু বেশি চলছে না তোমাদের? ভুলে যেও না কার সাথে কথা বলছো। আমার সাথে কথা বলার সময় মেপে মেপে কথা বলবে। ওপরে উঠলে কি করে নিচে নামাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চুপচাপ নিজের কাজে যাও। দুজন শাশুড়ির কথায় ভিতরে ভিতরে ফুঁসছে, তবুও মুখ দিয়ে কিছু বলল না। চলে যেতে নিলে শাশুড়ির কথা শুনে আবারও একটু থামে। যুথিকে নিয়ে কেউ কোনো মজা করবে না বা অপমান করবে না। যাও এবার নিজেদের কাজে। আমি কি করব সেটা আমি ভালো করেই জানি। আমার চুলগুলো বাতাসে পাকেনি। ইমন ও ঈশানের বউ চলে গেলে তাসলিমা বানু মনে মনে বলে,
এই গায়া মূর্খ মেয়েটাই আমার তুরুপের তাস। তোমাদের মাথায় এসব ঢুকবে না। বড় লোকের আলালের ঘরের দুলালিরা এই মেয়েকে শুধু শুধু ইরহানের জীবনে জড়ায়নি। এই তাসলিমা বানু কোনো কাঁচা কাজ করে না। নিজের স্বার্থের জন্য এই মেয়েকেও সহ্য করে নিতে জানি। বলে মনে মনে হাসে তাসলিমা বানু। ইরহানের রুমে এসে বোরকা খুলে বাথরুমে ঢোকে, হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে আসে জ্যোতি। বাড়িটা বেশ রাজকীয় ভাবেই করেছে। গ্রাম্য অঞ্চলের জন্য এই বাড়িটাই অনেক ব্যাপার স্যাপার। আশেপাশের 2-3 গ্রামে হাতে গোনা 2-1টা বাড়ি মনে হয় এমন আছে। ইরহানদের বাড়িটা আবার শহর থেকে কিছুটা কাছেই। প্রতি রুমে রুমে বাথরুম করেছে। যদি কলপার খুঁজলে ইরহান বাথরুম দেখিয়ে দেয়। বাথরুম থেকে বের হয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আসে জ্যোতি। তাকিয়ে দেখে ইরহান খাটের এক কোণে মাথা নিচে দিয়ে বসে আছে। এই বোকা পুরুষ, আপনি আমার বোকা পুরুষ তো, নাকি এয়ারপোর্ট থেকে বদল করে দিয়েছে? মানে? আমার বোকা পুরুষ তো এরকম গোমরা মুখে থাকে না। সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আর আপনি কিভাবে আছেন, মুখটাকে কেমন করে রেখেছেন? তোমার এইখানে আসা একদম উচিত হয়নি জ্যোতি। জ্যোতি হাত পা তুলে খাটের ওপর উঠে বসে। কেন আমাকে ওই বাড়িতে রেখে এইখানে আরেকটা বিয়ে করে বউ নিয়ে থাকতেন নাকি? ইরহান জ্যোতির দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসে। যার নিজে নিজে চলার বা এক বউয়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য নেই, তার আবার দ্বিতীয় বিয়ে। জ্যোতি ইরহানের মনের অবস্থাটা খুব ভালো করে জানে, তাও মজা করে তাকে একটু মন ভালো করতে চেয়েছিল। বুঝে গেছে ইরহানকে এখন যাই বলুক মন ভালো হবে না, তাই চুপচাপ ইরহানের মুখের দিকে তাকিয়ে রয়। তার বোকা পুরুষটাকে দেখে আর মনে মনে কিছু ভাবছে। গ্রামের দিকে সাধারণত রাত 8টা বেজে যাওয়া মানে অনেক রাত। সকলে এই সময় খেয়ে দিয়ে ঘুমের প্রস্তুতি নেয়। যদি রুমে যেই ঢুকেছে আর রুমের বাইরে বের হয়নি। ইরহান অবশ্য ওই সময় বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। এখন রুমের বাইরে গিয়ে দেখে সকলেই খাওয়ার রুমে খেতে বসেছে। জ্যোতিরও প্রচুর খিদে পেয়েছে, কিন্তু ইরহান কই? ইরহানকে রেখে একা খেতেও পারছে না, তাই চুপচাপ বসার ঘরে বসে। দেখতে পায় ইরহান বাড়িতে ঢুকছে। জ্যোতি উঠে দাঁড়ায়, ইরহানকে বলে হাত মুখ ধুয়ে আসতে খেতে বসবে। ইরহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছু সময় পর আসলে দুজনই একসাথে খেতে বসে। অন্যরাও মাত্র খাবার নিয়েছে খাওয়ার জন্য। ইমন আর ঈশান তাদের বউদের নিয়ে এক পাশে বসেছে, ইরহান জ্যোতিকে নিয়ে আরেক পাশে। তাসলিমা বানু সাধারণত ছেলেদের সাথে খায় না। সবার খাওয়া শেষ হলে তারপর উনি খেতে বসেন, এটা সব সময় করেন তিনি। অন্য 2 ছেলের প্লেটে 2টা মাছের মাথা ও প্লেট ভর্তি করে মুরগির মাংস দিয়েছে, একসাথে বউদেরও দিয়েছে। জ্যোতি শুধু এদের খাবার খাওয়া দেখছে, রাক্ষসের মতো খাচ্ছে সবগুলো মিলে। সবাইকে সব মাছ মাংস প্লেট ভরে দিয়ে জ্যোতি ও ইরহানের কাছে বাটি নিয়ে আসে তাসলিমা বানু। ইরহানের প্লেটের এক পাশে মাছের একটা লেজ ও মাংসের 2 টুকরো দেয়। জ্যোতির প্লেটে মাছের ঝোল আর 1 টুকরো মুরগির মাংস আর একটা আলু দিয়ে বলে, আর নেই, এটুকু দিয়েই খেয়ে নাও। বলে চলে যায়। ইরহান তার ভাই আর ভাইয়ের বউদের প্লেটের দিকে তাকায়, তারপর নিজের আর জ্যোতির প্লেটের দিকে। মুরগির মাংস রান্না করা পাতিলের দিকেও চোখ যায় ইরহানের। পাতিলে রাখা মাংস আরও 3 জন খেতে পারবে। তাসলিমা বানু ভালো করে জানে বেশি কাটার জন্য ইরহান লেজ কি মাছের পেটের অংশ ছাড়া খেতে পারে না, তাও এটা উনি ইরহানকে দিলেন। তাসলিমা বানুর কাণ্ডে তেলে বেগুনে জ্বলে ওঠে জ্যোতি। মুখ খুলে কিছু বলতে নিবে, ইরহান বুঝতে পেরে হাত ধরে আটকে দেয়, মাথা নাড়িয়ে না করে কিছু না বলার জন্য। ইরহান তার প্লেটের মাংস জ্যোতির প্লেটে তুলে দেয়, তারপর বলে, তুমি খাও জ্যোতি, আমার একদম খিদে নেই। বলেই ইরহান উঠে চলে যায়। ইরহানের চলে যাওয়া দেখে কেউ কিছু বলল না, এরা তো খেতে ব্যস্ত, অথচ সবকিছু ইরহানের টাকায় আনা। ইমন ঈশান কোনো কাজই করে না। জ্যোতি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। লোকটার নাকি খিদে নেই, সারাদিন যে ভালো করে কিছু খায়নি তা তো আর জ্যোতির জানতে বাকি নেই। কিছু মানুষের জীবন যা অন্যের জন্য ত্যাগ করতে করতে ইরহানও তাদের মধ্যে একজন। জ্যোতি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে দেখে মেজাজ তার প্রচুর খারাপ। ভিতরে 2 রকম অনুভূতি হচ্ছে। একে তো ইরহানের ওপর প্রচন্ড রাগ হচ্ছে, লোকটা এদেরকে কিছুই বলল না,
এমন মানুষ আছে দুনিয়ায়? নিজের রোজগারের টাকা দিয়ে যে সংসার চলে, সেই সংসারে তার খাওয়া জোটে পাতিলের ঝোল। লোকটা এত বোকা কেন? নিজে বলেছে না কিছু ঠিক আছে। যদি বলতো আগে তো কেন কিছু বলতে দিল না? ইরহান খাওয়ার প্লেটের দিকে তাকিয়েছিল যখন, তখন তার মুখটা দেখে জুথিরই কান্না পেয়ে গেছে। আবার দেখো ক্ষুধা পেট নিয়ে কি সুন্দর বলল খিদে নেই, আবার নিজের প্লেটের মাংস ওর প্লেটে তুলে দিয়ে গেছে খাওয়ার জন্য। লোকটা কি বুঝতে পারলো না যে খাবার তার মুখে ঢুকলো না, সেই খাবার জুথির মুখেও জুটবে না? ইমন, ঈশান আর তার বউদের দিকে তাকালো। জুথি কি সুন্দর এক মনে খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওদের একমাত্র কাজই খাওয়া, দুনিয়ার অন্য কিছুতে ওদের মন নেই। তাসলিমা বানু আবার দুই ছেলেকে জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা, লাগলে যেন বলে। বাহ, মানুষ কত অদ্ভুত। আজ ইরহান নিজের ছেলে না বলে সে যে খাবার রেখে চলে গেছে, একটা বার বললো না খেয়ে নিতে। অথচ মায়েরা নাকি তাদের পেটের সন্তান না হলেও মুখ দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারে সত্যি নাকি মিথ্যা বলছে। অথচ এই মহিলা ইরহান যে সারাদিনও ভালো করে খায় নাই, সেটা জেনেও চুপ করে রইল। জ্যোতির রাগে দাঁত কিরমির করতে করতে সকলের দিকে তাকায়। এর রাক্ষসগুলো এখনো অর্ধেক খাওয়া হয়নি, মনে হচ্ছে পুরো পৃথিবী এরা খেয়ে ফেলতে পারবে। তাসলিমা বানু ততক্ষণে নিজের জন্য খাবার নিয়ে বসেছে। পাতিলের সবগুলো মুরগির মাংস নিজের প্লেটে ঢেলে নিয়ে বসেছে। কোন লেভেলের খাদক হলে এত পরিমাণ খাবার একা নিয়ে বসে খেতে? একটার থেকে একটা কম যায় না। জ্যোতির এদের খাওয়া দেখে সহ্য হলো না। এমনিতেই তার শরীর জ্বলতে আছে, কিছু বলতেও পারলো না এদের, তার উপর এদের খাওয়া। নিজেদের জন্য সব রেখে তার আর স্বামীর ভাগ্যে কিনা জুটলো আলু ঝোল আর 2 টুকরো মাংস। ওরা দুইজন যখন না খেয়ে থাকবে তখন ওরা কেন পেট পুড়ে খাবে? এটা তো জ্যোতি হতে দিবে না, কখনো হতে দিবে না। তার স্বামী মহান হতে পারে, সে একদম না। এত রাগ আর কষ্টের মাঝে জ্যোতি মাথার কাজ করে না। এখন যেমন ভেবে পাচ্ছে না কি করে খাওয়া বন্ধ করবে। মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো জ্যোতি। আশেপাশে তাকিয়ে ভাবনার মাঝে কিছু একটা দেখে মাথায় বুদ্ধি এসে গেছে কি করবে। মুখে হাসি ফুটে ওঠে, পেয়ে গেছে এদের খাওয়া বন্ধ করার উপায়। তোদের জন্মের মতো খাওয়ার স্বাদ মেটাচ্ছি আমি, দাঁড়া। বলেই আগে ইরহানের প্লেট থেকে মাছের লেজটা ও নিজের প্লেটেও তুলে নেয়। তারপর কাঙ্ক্ষিত বস্তুটা পাটির কিনারা থেকে বাম হাত দিয়ে ধরে নেয়। তারপর কৌশলে নিজের খাবার প্লেটটা পাশে রাখা একটা মোড়ার ওপর রাখে। নিজের সামনে ইরহানের প্লেটটা রাখে, তারপর ভাত মেখে এমন ভাব করছে সে যেন খাচ্ছে। ওদের জ্যোতির দিকে মনোযোগও নেই, ওরা তো খাওয়া নিয়ে ব্যস্ত। জ্যোতি বাম হাতে রাখা কাঙ্ক্ষিত জিনিসটা এবার নিজের প্লেটে রেখে তারপর আবার ভাত নাড়াচাড়া করতে থাকে, যেন মনে হয় এটা তরকারি ছিল। প্লেটের ঝোল থাকায় জ্যোতির আরো সুবিধা হচ্ছে। সবার মুখের দিকে তাকিয়ে একটা চিৎকার করে বলে, ও নকল শাশুড়ি আম্মা গো, এইটা আমি কি দেখলাম গো, হায় হায়, এটা কি আমার তো কেমন যেন লাগতেছে। সকলে জ্যোতির চিৎকার শুনে নিজেদের খাওয়া রেখে জ্যোতির দিকে তাকায়। তাসলিমা বানু বলে ওঠে, কি হয়েছে, এমন চেঁচাচ্ছ কেন মেয়ে? আজকের খাবার কে রান্না করছে নকল শাশুড়ি আম্মা? ইমন আর ঈশানের বউ দুজন একটু ভাব নিয়ে বলে, আমরা রান্না করেছি, খুব ভালো হয়েছে রান্না, তাই না? দেখতে হবে না কে রান্না করেছে। এইরকম রান্না জীবনে খেয়েছো কখনো? না, আর জীবনেও খেতে চাই না। চাইবা কিভাবে? কুকুরের পেটে ঘি হজম হয় নাকি? সারা জীবন যা শাক পাতা খেয়ে অভ্যাস, সে কি করে বুঝবে মাংসের স্বাদ? তাসলিমা বানু কটমট করে তার বৌমাদের দিকে তাকায়। তাসলিমা বানুর তাকানো দেখে দুজনেই চুপ হয়ে যায়। এবার তাসলিমা বানু জ্যোতিকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে বলো তো? খাওয়ার টাইমে কেউ এমন চিৎকার চেঁচামেচি করে? শান্তিতে খেতে বসেছিলাম তো নাকি? আর শান্তি নকল শাশুড়ি আম্মা, এখন আপনারে একটা গুপ্তধন বের করে দেখাবো। গুপ্তধন মানে? জ্যোতি প্রশ্নের উত্তর না দিয়ে তার প্লেট থেকে একটা তেলাপোকা বের করে নিয়ে আসে। তারপর সেটা সকলের সামনে ধরে ঘোরাতে ঘোরাতে বলে, দেখেন, এইটা কি মুরগির মাংসের ঝোল থেকে পেয়েছি। এটা কি আপনারা মাংসের স্বাদ বাড়ানোর জন্য দিয়েছেন নাকি গো? ছি ছি ছি, এর থেকে তো আমাদের ছোট লোকদের ঘাস পাতা অনেক ভালো। দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা ঈশান ও ইমনের বউয়ের দিকে তাকিয়ে বলে। ইমন আর ঈশানের বউ তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু জ্যোতি কোনো ভয় না পেয়ে কি সুন্দর তাদের সামনে ঘোরাচ্ছে। তাদের ভয় পেতে দেখে জ্যোতির ইচ্ছে করছে আরো এগিয়ে নিয়ে যায় ওদের সামনে তেলাপোকাটা। তারা আরো চিৎকার করে,
জ্যোতি আর না ঘেটে ফেলে দেয় তেলাপোকা। আমার না কেমন বমি বমি পাচ্ছে। বলে ওয়াক ওয়াক করে বমির ভান করে জ্যোতি বসা থেকে উঠে গিয়ে সকলের প্লেটের সামনে গিয়ে প্লেটের দিকে তাকিয়ে ওয়াক ওয়াক করে বলে, আল্লাহ, আপনারা এগুলো কি করে খেলেন? একেই তো মুরগির মাংসে তেলাপোকা পেয়েছে, এটা শুনেই সকলের গা গোলাচ্ছে। তার ওপর জ্যোতি আবার তাদের সামনে গিয়ে ওয়াক ওয়াক করায় তাদেরও গা গুলিয়ে বমি এসে পড়বে এমন অবস্থা। ইমনের বউ লিমা তো সত্যি সত্যি বমি করে দিবে, তাই দৌড়ে তাড়াতাড়ি বসার ঘরের ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে লিমা। ইমন আর ঈশান হাত ধুয়ে উঠে যায়, ঠিকঠাকভাবে খেতে পারলো না। তসলিমা বানু তো একেবারেই খাওয়া হলো না, পেটে হাত দিতে নিয়েছিল মাত্র খাওয়ার জন্য, ভাগ্যিস খায়নি ভেবে হাঁপ ছাড়ে তসলিমা বানু। তারপর দুইজনকে এগুলো পরিষ্কার করার জন্য বলে। ইচ্ছে মতো বকতে থাকে দুই বউকে, রান্নার সময় মন কই থাকে, দেখে শুনে রান্না করতে পারে না। বউদের এমন কাণ্ডজ্ঞানহীন হলে চলে না, নানান ধরনের কথা শোনাতে থাকেন। লিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শোনে তার শাশুড়ি তাদের বউকে উদ্ধার করছে। জ্যোতির দিকে চোখ যায়, জ্যোতি মিটমিট করে হাসছে, রাগ হলেও চুপ থাকে। তারপর বলে কিছু সময় পর এসে সব করবে, এখন এগুলো পরিষ্কার করতে গেলে দেখে আরো বমি পাবে। তারপর একে একে সবাই খাওয়ার জায়গা ছেড়ে চলে যায়। জ্যোতি ভিতরে ভিতরে হেসে গড়াগড়ি খাচ্ছে। সবাই চলে যাওয়ার পর জ্যোতি ওয়াশরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসে। তারপর ওই সময় মোড়ার ওপর রেখে দেওয়া প্লেটটা হাতে নিয়ে ইরহানের রুমের দিকে যেতে থাকে। তখন জ্যোতি তেলাপোকাটা পেয়েছিল মাটির পাশ থেকে, মনে হয় কারো পাড়া লেগে মরে গেছে, কেউ দেখেও নি। তেলাপোকাটা দেখে জ্যোতির মাথায় বুদ্ধি আসে এদের খাওয়া নষ্ট করার। জ্যোতি আবার অন্যান্য মেয়েদের মতো এসব তেলাপোকা টিকটিকিতে ভয় পায় না, তার সাহস বরাবরই একটু বেশি। খাবার নিয়ে ইরহানের রুমে এসে দেখে ইরহান বিছানায় আছোয়া হয়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। জ্যোতি রুমের দরজাটা লাগিয়ে ইরহানের পাশে প্লেটটা নিয়ে বসে। খাটের পাশের টেবিলটাতে আগে থেকে পানি রাখা ছিল। জ্যোতি ভাত মাখাতে মাখাতে বলে, এই বোকা পুরুষ, উঠে বসে হা করুন তো। ইরহান চোখ থেকে হাত ছড়িয়ে জ্যোতির দিকে তাকায়, তারপর বলে, আমি খাবো না জ্যোতি, তুমি আবার এগুলো নিয়ে এসেছো কেন? তুমি গিয়ে খেয়ে নাও, আমার একদম খিদে নেই। আপনি না খেলে আমিও একদম খাবো না, আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। এখন আপনি যদি চান আমি না খাই তাহলে আপনিও খেন না। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে হা করে। জ্যোতি হাসি মুখে ইরহানের মুখে খাবার তুলে দেয়। কিসের চিৎকার শুনেছিলাম জ্যোতি তখন? আমার দাদি একটা প্রবাদ বলতো জানেন, এ ছড়ার সাথে তে ছড়া মেলে, বেগুনের সাথে শুটকি মেলে। আপনার মা যেমন, তার বৌমা হিসেবে আমিও ঠিক তেমন। দুজনেই নিজের স্বার্থটা বুঝলেন? শয়তানের সাথে শয়তানি না করলে হয় না। যারা ভালোবাসার মর্ম বোঝে না তার প্রতি কিসের ভালোবাসা? আপনি বাঁচলে বাপের নাম, আপনার এই ভালো মানুষের না কোনো দাম নেই। আপনার ভালোবাসার সুযোগ নেবে, ভালোবাসা ফিরতি দেবে না। আজকাল নিজের বাপ মাই আপন না, এরা তো আপনার পর। কথায় আছে, নিচের দিকে দিয়েই সব সময় পানি যায়। আপনি ওদের যত মাথায় তুলবেন ওরা তত আপনার মাথায় চড়ে বসবে। দুনিয়ায় ভালো মানুষটা ভালো থাকে না, খারাপরাই ভালো থাকে। পুরুষ মানুষকে এমন মানায় না। আপনি কেন ওদের জন্য নিজের হক ছাড়বেন? এই যে না খেয়ে এসে পড়লেন, আপনার কথা কি ভেবেছে? একবার মুখের কথাটা বলেছে আপনি পারতেন এমন করতে ওদের মধ্যে থেকে কেউ না খেলে? নিজের মধ্যে রাগ আনুন, প্রতিবাদ করতে শিখুন। যে যেটার যোগ্য না তাকে সেটা দেবেন না। কিছু মানুষের স্বভাব খুবই খারাপ, এদের বসতে দিলে খেতে চায়, আপনি যত দেবেন আরো চাইবে, আপনার কথা আর ভাববে না। আরে বোকা পুরুষ, আপনি কার থেকে কি আশা করেন, যেখানে নিজের আপনই এই দুনিয়ায় আপন না? আর এরা তো সতই। আপনি এদের কলিজা কেটে ভুনা করে দিলেও বলবে লবণ কম পড়েছে। যদি ইরহানকে কথাগুলো বলতে বলতে প্লেটের প্রায় অর্ধেকের বেশি খাবার খাইয়ে ফেলেছে। ইরহান জ্যোতির বলা সবগুলো কথা মনোযোগ সহকারে শুনেছে, পাল্টা কিছু বলেনি। জ্যোতির কথাগুলো চিরন্তন সত্যি, ইরহানও মানে। কিন্তু এতদিন যে সে তাদের আসল রূপটা দেখতে পায়নি। এদের জন্য এত কিছু করে গেল আর এরা এতদিন মুখোশ পড়েছিল। এই যে এদের আসল মুখোশ ধীরে ধীরে সামনে আসছে। ইরহানও চেয়েও কিছু বলতে পারছে না। ইরহান বরাবরই শান্তিপ্রিয় লোক, জোর ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করে। ইরহানের বাবা মারা যাওয়ার আগে বলেছিল ইরহান যেন তাদের খেয়াল রাখে। ইরহান ভেবে পায় না এতদিন কিছু না করে এখন কেন তারা এমন করছে। তাকেই বের করতে হবে এর আসল কারণ।
এতদিন ইরহানের সাথে এর এমন ব্যবহার করেনি। তাদের সাথে সম্পর্কটা এতটা কাছের না হলেও এমন আচরণ করেনি। ইরহানের মাথায় আসছে না এদের এমন আচরণের কারণ। ইরহান ওই সময় ওদের কথাগুলো শুনে চাইলে প্রতিবাদ করতে পারতো, কেন জানি মন সায় দেয়নি। ইরহানের ভাবনার মাঝে যদি ইরহানের মুখের কাছে আবার খাবারের লোকমা তুলে ধরে, ইরহানের ধ্যান ভাঙে। এই দেখো জ্যোতি, তোমার কথার তালে পড়ে সব আমি একাই খেয়ে ফেলতেছি। তুমি তো এখনো এক লোকমাও মুখে নাওনি। আমি আর খাবো না, বাকিটুকু তুমি খাও। পেট ভরে গেছে আমার। জানা আছে এই অল্প কয়টা খেয়ে কি পেট ভরেছে আপনার? চুপচাপ খেতে থাকেন। তোমার না প্রচুর খিদে পেয়েছে? আমি আর খাবো না, এবার তুমি খাও। না না, আপনি আরেকটু খান। এখানে অল্প খাবার আছে জ্যোতি, এইটুকুতে তোমার পেট ভরবে না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে, দুইজন একসাথে খাবারটুকু শেষ করি, আপনি একবার আমি একবার। একদম না, এইটুকু খাবারে বাচ্চাদেরই পেট ভরবে না। আবার আমাকে কেন জোর করছো? আমি তো খেয়েছি, তুমি একটু খাওনি। আপনি আমার কথা শুনবেন না? না। দুজন এক প্লেট থেকে একসাথে খেলে এইটুকুতেই পেট ভরবে। আমার কথা বিশ্বাস না হলে খেয়ে দেখেন। ইরহানকে জ্যোতির সাথে অগত্যা খেতেই হলো। কি সুন্দর করে জ্যোতি নিজের মুখে একবার খাবার দিচ্ছে, আবার ইরহানের মুখে একবার পরম যত্নে তুলে দিচ্ছে। ইরহানের জানা নেই কবে কেউ এত যত্ন সহকারে তাকে খাইয়ে দিয়েছে। মা মারা গেছে সেই ছোট্টবেলা, ওই সময় তেমন কিছুই মনে নেই, শুধু মাঝে মাঝে অনেক চেষ্টা করলে ঝাপসা স্মৃতি ভেসে ওঠে চোখে। জ্যোতির এত যত্ন সহকারে খাওয়ানো দেখে কেন জানি ইরহানের চোখ দুটি ছলছল করে ওঠে। ইরহান খুব ভালোবাসার কাঙাল, নিজের মাকে ছোটবেলায় হারিয়েছে। বাবা কাজের জন্য বাইরে থাকতো, বেশি সময় দিতে পারতো না। তাসনিমা বানু ইরহানের ব্যাপারে সবসময় উদাসীন থাকতো। তাও ইরহান একটু ভালোবাসা পেতে কত কি করতো, পিছন পিছন ঘুরতো মামা করে। এই যে নিজের সব শখ আহ্লাদ বাদ দিয়ে প্রবাস বাড়ি জমিয়েছিল, ভেবেছিল এবার মা কাছে টেনে নিবে, আঁচল তলে একটু ঠাঁই দিবে। প্রতিবার যখন মায়ের ফোন থেকে কল যেত বা ভাইদের ফোন থেকে কল যেত, ইরহান কি খুশি হতো। কিন্তু ওরা ওদের প্রয়োজনে কল দিত, ইরহানের খোঁজ খবর নেওয়ার জন্য না। তাসনিমা বানু যা বলতো ইরহান তাই করত। মনে মনে আশা ছিল এক না একদিন ঠিক একটু ভালোবাসা দিবে, কাছে টেনে নিবে। কিন্তু আজ সকালে নিজের কানে সব শোনার পর ইরহানের সব ধারণা ভুল হয়ে গেছে। ইরহান মুখে খাবার তুলতে তুলতে জ্যোতির মুখের দিকে তাকায়। জ্যোতি অতটা সুন্দরী না, সাধারণ একটা মুখ, অথচ ইরহানের কি যে ভালো লাগছে দেখতে। নিষ্পাপ মুখশ্রী জ্যোতির দিকে তাকিয়ে তাকিয়ে ইরহান মনে হলো এই মেয়েটাকে ঠকিয়েছে, চরমভাবে ঠকিয়েছে। স্বামীর দায়িত্ব তো ইরহান পালন করতে পারেনি। প্রতিটা মেয়েরই স্বামী শ্বশুরবাড়ি নিয়ে হাজারো স্বপ্ন থাকে, জ্যোতিরও নিশ্চয় আছে। খাবার আর গলা দিয়ে নামলো না ইরহানের। যদি খাবারের লোকমা মুখের সামনে নিলে না করে দেয়, জ্যোতি আর জোর করেনি। নিজেও খাবার তাড়াতাড়ি শেষ করে হাত ধুয়ে প্লেটটা খাটের নিচে রেখে দেয়। কাল সকালে নিয়ে গিয়ে জায়গা মতো রাখবে। এখন ওই লোকগুলোর মুখোমুখি হওয়ার একটু ইচ্ছা নেই। ইরহানের মুখটা ধুয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে মুছে দেয়। জ্যোতি, তোমার এখানে এইভাবে এসে পড়া একদম ঠিক হয়নি। হুট করে ইরহানের এমন কথায় জ্যোতি কিছুটা চমকে ইরহানের দিকে তাকায়। আমি অন্য কিছু ভেবে রেখেছিলাম জ্যোতি, তুমি এখন এখানে এসে একদম ঠিক করনি। তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো না, তোমাকে আমি বলতেও পারবো না। জ্যোতি ইরহানের চোখে চোখ রেখে বলে, আপনি যে কোন পরিস্থিতিতে আছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি না বললেও এই বাড়ির প্রতিটা লোক কেমন আমার জানা হয়ে গেছে, আর আপনার সাথে কি করেছে তাও। ইরহান কিছুটা অবাক হয় জ্যোতির কথায়। তুমি জানো না? মানে কিভাবে? সকালে যে আপনি আমার সাথে কথা বলতে বলতে আপনার মায়ের রুমে যাচ্ছিলেন সেটা নিশ্চয় মনে আছে। আর ওদের কথা শুনে আপনি ভুলেই গিয়েছিলেন আমি অপর পাশে ছিলাম। কলটা কিন্তু না আপনি কেটেছিলেন, না আমি। ওদের সব কথা শুনে তারপরেই আমি কল কেটেছি। আমি জ্যোতি, যেখানে অন্যের উপর করা অন্যায় অত্যাচার সহ্য করতে পারি না একদম, সেখানে কি করে আমার নিজের মানুষটার উপর হওয়া অন্যায় মুখ বুঝে মেনে নিব? ওই স্বার্থপর মানুষগুলো দিনের পর দিন একজন মানুষকে ঠকিয়ে যাচ্ছে, তার সুযোগ নিচ্ছে জেনেও আমি চুপ থাকবো? আপনাকে আমার ভালো করেই চেনা হয়ে গেছে, আর আমি যে এভাবে আশা ছাড়া এই বাড়িতে সহজে পা রাখতে পারবো না
সেটাও বোঝা হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ, আমি মানছি আমার এভাবে আসা উচিত হয়নি। কোনো মেয়েই হয়তো এমন করে তার শ্বশুর বাড়িতে পা রাখে না। আমি কি করতাম? ওদের কথাগুলো শুনে আমার মাথা ঠিক ছিল না। এখন আমি এমনভাবে আসায় আপনার কি খুব অসুবিধা হচ্ছে? আপনি চাইলে আমায় শাস্তি দিতে পারেন। আমি ওদের অন্যায় একদম মেনে নিব না। আপনি মহান হতে পারেন, আমি না। এখন ওদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি কি আমায় তাড়িয়ে দেবেন? এসব কি বলছো জ্যোতি? আমি এসব ভেবে বলিনি। তোমার তো কত স্বপ্ন ছিল, হয়তো শ্বশুর বাড়ি নিয়ে। খালি হাতে আসতে হয়েছে তোমাকে এখানে। এসেও তো কারো কাছ থেকে ভালো ব্যবহার পাওনি। ইমন আর ইশারার বউ তোমাকে অপমান করে চলেছে। আমি ওদেরকে গুনাই ধরি না। ওদের অপমানের যোগ্য জবাব দিতে জানি। কথাটা বলে জ্যোতি বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে। ইরহানও বাতি বন্ধ করে অপর পাশে এসে শোয়। জ্যোতি চুপচাপ শুয়ে আছে, কোনো নড়াচড়াও করছে না। ইরহান শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। তার মাথায় নানান চিন্তা। সে বুঝে গেছে তার এমনভাবে চুপ করে থাকলে চলবে না। হঠাৎ করে ইরহান ফোপানোর শব্দ শুনতে পায়। পাশ থেকে আসছে। জ্যোতি হয়তো কাঁদছে। জ্যোতি, কি হয়েছে? কাঁদছো কেন? জ্যোতি কোনো সাড়া দেয় না। সে কেঁদেই চলেছে অপর পাশে ফিরে। ইরহান এবার জ্যোতিকে টেনে নিজের দিকে ফিরায়। কি হয়েছে? কাঁদছো কেন? আমার কথায় কষ্ট পেয়েছো? তাহলে আমি মাপ চাইছি, কেঁদো না আর। জ্যোতি মাথা নাড়িয়ে জানায় সে ইরহানের কথায় কষ্ট পায়নি। তাহলে কেন কাঁদছো? বাড়ির কথা মনে পড়ছে? তোমার দাদির কথা? জ্যোতি হুট করে ইরহানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর হামাও করে কাঁদতে থাকে। এসব কিছু না বোকা পুরুষ। ওরা আপনাকে ঠকিয়ে দিল, সব দিক দিয়ে ঠকিয়েছে। আপনি তো এমন জীবন পাওয়ার কথা না। আপনার মতো মানুষের জীবনটা খুব সুন্দর হওয়ার কথা। ওরা কিভাবে পারে এমন করতে? আমি এবার ভালো বুঝতে পারছি কেন আমার মতো গরিব ঘরের একটা মেয়েকে আপনার সাথে জড়ালো। ওরা চায়নি আপনি ভালো কিছু পান। আপনার জীবনে আমাকে এনেও ঠকিয়ে দিল ওরা। না পাবেন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন, না পাবেন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আমি আপনার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। আমিও যে আপনার মতো একা, কেউ নেই। আপনারও কেউ নেই, আমারও কেউ নেই। আমাদের কষ্ট এই লোকগুলো বুঝবে না। আপনাকে ওরা সব দিক দিয়ে ঠকিয়ে দিল যে বোকা পুরুষ। কে বলেছে আমি ঠকে গেছি? আমি তো মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেছি। আমার মুখোশধারী মা আমার ক্ষতি করতে গিয়ে নিজের অজান্তেই আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমার কাছে এনে দিয়েছে। জানো, আমি যখন ওদের আসল রূপটা দেখলাম, এত কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম আমার জীবনে আর ভালো কিছু নেই, সব অন্ধকার দেখছিলাম। কিন্তু না, আমি আমার জীবনের আলো পেয়ে গেছি, আমার জ্যোতি রানীকে। বলেই ইরহান জ্যোতিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এবার আর কারো কথা ভাববো না। এবার তোমার আর আমার জন্য যা করার করব। ওদের জন্য অনেক করলাম, আশা করি ওদের আর অসুবিধা হবে না। জ্যোতি ইরহানের বুক থেকে নিজের মাথাটা একটু উঁচিয়ে বলে, আপনি এত ভালো কেন বোকা পুরুষ? প্রতিটি ভোর মানে এক একটা নতুন দিনের সূচনা। পাখির কিচিরমিচির ও মোরগের ডাকে ঘুম ভেঙে যায় জ্যোতির। চোখ পিটপিট করে তাকায়, আর মোড়া ভেঙে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ইরহান গুটিসুটি মেরে শুয়ে আছে। হয়তো শীত পড়ছে। ভোর হলে এমনিতেও শীত শীত ভাব থাকে। জ্যোতি পাশে থাকা কাঁথাটা ইরহানের গায়ে ভালো করে দিয়ে দেয়। তারপর ইরহানের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। কাল ইরহানের বুকে পড়ে যখন জ্যোতি কাঁদছিল, ইরহান তখন কত সান্ত্বনা দিতেছিল, মাথায় হাত বুলিয়ে দিতেছিল। কখন যে জ্যোতি তার বোকা পুরুষের বুকে পরম শান্তিতে সে ঘুমিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। এখন সময় ভোর 5:30। জ্যোতি উঠে ওয়াশরুমে চলে যায়। দাঁত মেজে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে। তারপর নামাজটা পড়ে নেয়। এখন কেমন শান্তি শান্তি লাগছে। বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে মন চাচ্ছে, কারণ জ্যোতি প্রতিদিন খুব ভোরেই ঘুম থেকে ওঠে। তারপর একটু ঘুরতে বের হয়। ঘুরে এসে রান্না বান্না করে। জ্যোতির দাদি অন্যান্য বাড়িতে কাজ করতে চলে যায়, তাই বাড়িতে সব জ্যোতিকেই করতে হয়। জ্যোতি কত করে দাদিকে বলতো, এবার তুমি কাজ করা বাদ দাও দাদি, বিশ্রাম নাও। অনেক তো কাজ করেছো, এবার আমি কিছু করি। দাদি তখন বলতো, খবরদার যদি এমন চিন্তা মাথায় আসলেও ঝেড়ে ফেল। আমি যতদিন আছি ততদিন মানুষের বাড়িতে তোকে কাজ করতে দিব না। জ্যোতি তখন বলতো, আমি কি বলেছি তোমায় মানুষের বাড়িতে কাজ করব?
জুথির দাদি কথা শোনা তো দূর কিছুই বলতে দিত না। এটা বোঝাতে পারতো না জুথি যে কেন ভালো কিছু করতে পারবে। কালকে রাখা প্লেট নিয়ে রুম থেকে বের হয়ে আসে জুথি। আশেপাশে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। এখনো একটাও ঘুম থেকে ওঠেনি। জুথি কি করবে ভেবে পাচ্ছে না। এমন করে বসে থাকতেও ভালো লাগছে না। সকাল সকাল উঠলে এমনিতেই তাড়াতাড়ি খিদে লেগে যায়। বাড়ির কারো ওঠার নাম গন্ধ নেই। 8টা-9টার আগে যে কেউ ঘুম থেকে উঠবে না বুঝে গেছে জুথি। সবগুলো জমিদারের বেটি। এদের কথা না ভাবে নিজেদের জন্য সকালে নাস্তা তৈরি করে আগে খেয়ে নিবে ঠিক করে নেয়। তারপর ভাবতে থাকে কি করা যায়। তখনই চোখের সামনে আটার বয়ম দেখতে পায়। ভেবে নিল পরোটা আর ডিম ভেজে নিবে। অন্য কিছু করতে গেলে বেশি সময় লাগবে। এখন আপাতত এগুলোকে দিয়ে পেট ঠান্ডা করবে। যেই ভাবা সেই কাজ। ঝটপট আটা গুলিয়ে দুজনের জন্য 4টা রুটি বেলে নেয়। তারপর ফ্রিজ থেকে 2টো ডিম নিয়ে ভেজে নেয়। পরোটা আর ডিম ভেজে রান্নাঘরটা আগের মতো গুছিয়ে রাখে, যেন বোঝাই না যায় এখানে অন্য কেউ রান্না করেছে। খাবার নিয়ে নিজেদের রুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ায়, তোমরা আমাদের কথা ভাবোনি, আমিও ভাববো না। তোমরা যদি ভালো হইতা, এত সময়ে আমি সব করে তোমাদের মুখে খাবার ধরতাম। ঘুম থেকে উঠেই সামনে খাবার পাইতা। খাবার নিয়ে রুমে ঢুকে দেখে ইরহান রুমে নেই। বাথরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। জ্যোতি প্লেটটা রেখে খাটে বসে। কিছু সময় পরই ইরহান বেরিয়ে আসে। জ্যোতির দিকে তাকিয়ে মুচকি হাসে। খাবারের প্লেটের দিকে চোখ পড়তে বেশ অবাক হয়। এত সকাল সকাল খাবার? সবাই উঠে গেছে? কিন্তু ওদের তো 9টার আগে কারো ঘুমই ভাঙে না। আমি করে নিয়ে এসেছি। ওরা তো নবাবের বংশের লোক। আসেন, খাবেন। একদম ওদের কথা আর ভাববেন না। এখন খেতে ইচ্ছে করছে না যে? আসেন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটু বাইরে থেকে দুজন ঘুরে আসবো, এইটুকুই। তাছাড়া খেতে অনেক দেরি আছে। 11টার আগে যে খাবার জুটবে না জানা আছে। ইরহান আর কিছু বলেনি। দুজন একসাথে খেয়ে নেয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাঁটার জন্য। দুজন সকালের পরিবেশ উপভোগ করছে, নানান ধরনের কথা বলছে। কথার এক পর্যায়ে ইরহান জানায় সে ঠিক করে এসেছিল দেশ ছেড়ে আর যাবে না। অনেক তো অন্য দেশে ছিল, এখন নিজের দেশে কিছু একটা করার চিন্তা ভাবনা। যদিও তার মাকে ছাড়া এই বিষয়টা কাউকে বলেনি। তসলিমা বানুকে বলার পর চুপ ছিল, কিছু বলেনি। দেশে আসার পরের দিন টুকটাক কথা বলার মাঝখানে বলেছিল টাকা পয়সা তো অনেক করেছে, ব্যাংকে যে টাকা আছে তা দিয়ে অনায়াসে কিছু একটা করতে পারবে। যদি সব শুনে বল। কার নামে? ইরহান বলে, মায়ের নামে। যদি তাচ্ছিলের হাসি হাসে। আপনার কি মনে হয় উনি টাকা দেবে আপনাকে? ইরহান থমকে যায়। আসলেই তো দিবে না, কাল তো টাকা পয়সা নিয়ে ওরা ভাগাভাগি করছিল। তসলিমা বানু তো স্পষ্ট বলল সব তার নিজের নামে করেছে, যেন ইরহান না পায়। ইরহানের ভাবনার মাঝেই বলে ওঠে, এখনো বুঝলেন না আপনার সাথে এখন কেন এমন ব্যবহার করছে? আপনি দেশে থেকে যাবেন, তাদের আর বিদেশি টাকা পয়সা পাওয়া হবে না। আপনার টাকায় রাজত্ব করতে পারবেন না। আপনি দেশে থাকলেই তো সমস্যা, সব কিছুতে ভাগ বসবে। আপনাকে মিথ্যে বলে নানান অজুহাত দিয়ে টাকা পয়সা নিতে পারবে না। জানি আপনি আর একটা টাকাও পাবেন না ওদের থেকে, তবুও আজই সুযোগ বুঝে চেয়ে দেখেন। তারপর দুজন বাড়ির রাস্তা ধরে। বিকেলের দিকে ইরহান সকলের উপস্থিতিতে তসলিমা বানুর কাছে গিয়ে বলে তার আর প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা নেই। দেশে ছোটখাটো একটা ব্যবসা করবে। তাকে যেন ব্যাংক থেকে 3 লাখ টাকা দেয়। ইরহানের কথা শুনে তসলিমা বানু আটকে ওঠে। অদ্ভুত দৃষ্টিতে দুই ছেলের দিকে তাকায়। ওরাও কেমন করে তাকিয়ে আছে। টাকা চাই মানে তুই কি বলছিস ইরহান? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথা খারাপের কি আছে মা? আমি দেশে কিছু একটা করতে চাইছি। সন্দিহান গলায় বলে ইরহান। দেশে তুই কোন রাজকার্য উদ্ধার করবি শুনি? এসব ভূত মাথা থেকে ছেড়ে ফেল। সুখে থাকতে ভূতে কিলায় না। চুপচাপ ছুটি শেষে চলে যাবি, মন দিয়ে কাজ করবি। মানে কি মা? আমি আর দেশের বাইরে যাব না ঠিক করেছি। আমি দেশে থাকবো। এতে তো তোমার খুশি হওয়া দরকার, তাই না? তাসলিমা বানু ইরহানের কথায় হকচকায়। আরো কিছু বলতে নিবে তখনই ইরহানের ফোনটা বেজে ওঠে। ইরহান কথা থামিয়ে ফোন হাতে তুলে দেখে বিদেশ থেকে যে কোম্পানিতে সে কাজ করে সে কোম্পানির ম্যানেজার ফোন করেছে। হয়তো জরুরি কিছু, তাই ইরহান বলে, আমি একটু আসছি।
বলে নিজের রুমে চলে যায় কথা বলার জন্য। তাসলিমা বানু এই সুযোগে জ্যোতির কাছে এগিয়ে আসে। জ্যোতি এতক্ষণ একটা কথা বলেনি, চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাসলিমা বানু জ্যোতিকে উদ্দেশ্য করে বলে ওঠে, নিজের স্বামীকে বোঝায় মেয়ে, এমন বোকামো করতে বারণ করো। দেশের কিছুই করতে পারবে না, বিদেশি ডলার কামাবে, দেশে আর কয়টা টাকা পাবে, নুন আনতে পান্তা ফোরাবে, কিন্তু ওই দেশে ফিরে গেলে রানীর হালে থাকতে পারবে। ভালো করে বোঝাও, নয়তো পস্তাতে হবে, ভালো হবে না। এর জন্য আগেই বলছি, চুপচাপ বলো, আমি যা বলছি যেন মেনে নেয়, নয়তো তাসলিমা বানু কি করতে পারে তা তোমাদের ধারণারও বাইরে। জ্যোতি তাসলিমা বানুর দিকে তাকিয়ে রয়। আমার কথা মতো চললে সব ঠিক থাকবে, নয়তো সব ওলট পালট হয়ে যাবে। এমন কিছু করব না তোমরা কিন্তু কিছু বলতে পারবে না আর কিছু করতে পারবে না, চুপচাপ দেখা ছাড়া কিছু করতেও পারবে না। ভালো আছি, ভালো থাকতে দাও, খারাপ হতে বাধ্য করো না। হয়তো যেমন সবকিছু চলছে তেমন ভাবেই সবকিছু চলে। আমি আর আমরা ভালো থাকলে তোমরাও ভালো থাকবে, তার আগে থেকেই সমাধান করছি। বোঝাও ইরানকে, দেশে এসেছে থাকুক, ছুটি শেষ হলে যেন আবারও ফিরে যায়, নয়তো আফসোসের শেষ থাকবে না। কথায় আছে না, অতিবার বেরো না ঝরে পড়ে যাবে। জ্যোতি এবার মুখ খুলে, কেন? উনি দেশে থাকলে আপনার কি সমস্যা? এটা তো আরো ভালো খবর, ঘরের ছেলে ঘরে থাকবে, আপনার এই দুই ছেলে বাড়িতে থাকবে, উনি কেন গিয়ে দূরে পড়ে থাকবে? যা জানো না তা নিয়ে কথা বলবে না। জানতাম না তো, এখন সব জানতে পারতেছি, খুব ভালো করে জানতে পারছি। নিজের ছেলেদের সময় 16 আনা, উনি নিজের পেটের ছেলে না বলে 1 আনাও না, তাই না নকল শাশুড়ি আম্মা? ভুলে যেও না, এই মেয়ে আমি তোমার কি হই, সম্মান দিয়ে কথা বলবে। আর এটাও ভুলে যেও না, এই বাড়ির বড় বউ হয়ে আসতে পেরেছো আমার বদৌলতে, তাই বুঝে শুনে কথা বলবে। আমি ধানের বউ করে না আনলে তো কোনো রিক্সাওয়ালার ঘরে জায়গা হতো। অল্প পানির মাছ এখন বেশি পানিতে পড়ে লাফালাফি করছো। আমি যা বলি চুপচাপ শুনবে, আমি যা বলি তাই করবে, নয়তো এই বাড়ির ভাত জুটবে না কপালে। ভুলে যেও না, আমার পছন্দ করে আনা মেয়ে তুমি। সেটাই তো আমাকে পছন্দ করে নিজের ভালো করতে গিয়ে খারাপ করে ফেললেন। ভুল জায়গায় সঠিক মানুষটা পছন্দ করে এনেছেন। কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়া লাগে। তাসলিমা বানু জ্যোতিকে কিছু বলতে নিবে তার আগে ইরহান এসে ওই জায়গায় উপস্থিত হয়। মোবাইলটা পকেটে ঢোকাতে ঢোকাতে তাসলিমা বানু ও জ্যোতির দিকে ভ্রু কুঁচকে তাকায়। আমি 2 দিনের ভিতরে শহরে যাব। আমার পরিচিত লোক আছে সেখানে, সেও ব্যবসা করে, তার সাথে আলাপ আলোচনা করে যেটা করলে সুবিধা হবে সেটাই করব। তোমার অ্যাকাউন্টে গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো ব্যবসা করার পরিকল্পনা করেই পাঠিয়েছি। কথাগুলো বলে ইরহান তাসলিমা বানুর মুখের দিকে তাকায়। তাসলিমা বানু থম মেরে দাঁড়িয়ে আছে। কি হলো মা? আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছিলি সেই টাকাগুলো নেই ইরহান। নেই মানে? 3 লাখ টাকা নাই হয়ে গেল কি করে? কি করেছো মা টাকা দিয়ে? আমার জানা মতে তো কোনো কিছু করনি। টাকাগুলো ইমন আর ঈশান নিয়ে গেছিল। ওরা কেন আমার টাকা আমার অনুমতি ছাড়া নেবে? এত টাকা দিয়ে ওদের কি কাজ? কি করেছে টাকা দিয়ে? সারাদিন তো শুয়ে বসে কাটে ওদের, আর আমি তো ওদের খরচের জন্য আলাদা টাকা দিতামই, ওইখান থেকে কেন আবার টাকা নিয়েছে? ইরহানের কথা শুনে ঈশান কিছু বলতে নিবে তার আগে ইমন আটকে দেয়। ঈশান রাগে ফুঁসছে, এমনিতেই তার মাথা গরম। বেশ করেছে শুয়ে বসে খায়, এটা ইরহান বলবে কেন? ঈশান ইমনের দিকে খুঁজতে খুঁজতে তাকায়। ইমন আস্তে করে বলে, চুপ থাক ভাই, মাথা গরম করিস না, ঠান্ডা রাখ মাথা, মায়ের উপর ভরসা রাখ, যা বলার মাকেই বলতে দে। তুই এখন কিছু বলতে গেলে বা বাড়াবাড়ি করতে হিতে বিপরীত ধরতে পারে। আমাদের মা যথেষ্ট বুদ্ধিমতী, আমাদের থেকে ভালো বুঝে কি করলে আমাদের ভালো হবে সেটাই উনি করবেন, ভরসা রাখ।
ঈশান ইমনের কথায় চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে মোটেও ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ইরহানকে গিয়ে কয়েক ঘা লাগিয়ে দিতে। ইরহান তাসলিমা বানুর দিকে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। তাসলিমা বানু বলে, ওই টাকাগুলো ইমন আর ঈশান একটা জায়গা কেনার জন্য বায়না দিয়েছিল, কিন্তু লোকটা নকল দলিল দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। আমার টাকা নিয়ে ওরা জায়গা কিনতে গেল, সেখানে গিয়ে ধোঁকা খেয়ে টাকাও হারালো। অথচ আমি কিনা জানি না। একবার জানানোর প্রয়োজনও মনে করনি তোমরা। বাহ, বলে ইরহান হাততালি দেয়। এতগুলো টাকা ওরা নিয়ে গেছে ভালো কথা, সেটা যে ধোঁকাকে হারিয়েও এসেছে সেটা কি আমার জানার অধিকার ছিল না মা? তুই তো এই ব্যাপারে থাকিস না ইরহান, আর আমি অবাক হচ্ছি এই ভেবে যে তারপর তুই আমার কাছে কৈফিয়ত চেয়েছিস। এই একদিনই এত উন্নতি হয়ে গেছে, এসব নিশ্চয়ই তোর বউয়ের চুরি করছিস। এর মধ্যে জুথিকে কেন টানছো মা? ও তো কিছু বলেনি। আর আমি কৈফিয়ত চাইছি না, এটা জানার আমার অধিকার আছে। এত কষ্ট করে টাকা রোজগার করে যদি শুনি সেই টাকা অন্যরা নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা শুনে আমার ভালো লাগবে না। সে যাই হোক, এই টাকাগুলো তো আর ফেরত আসবে না। অ্যাকাউন্টে তো আরও টাকা আছে, ওইখান থেকেই নিয়ে কাজ শুরু করব। ওইখান থেকেই দাও, চেকে সাইন করে দাও। কাল সকাল সকালই বের হব ওইখান থেকে। আসার সময় উঠিয়ে নিয়ে আসবো। ইরহান, মায়ের কথা শোন। এসব ব্যবসা বা দেশে কাজ করার কথা চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। দেখলি তো মানুষ কিভাবে ঠকায়। আর এসব করে যে সফল হবি তাও তো না, শুধু শুধু কেন টাকাগুলো নষ্ট করবি? আমার অবাধ্য তো তুই ছিলি না কখনো ইরহান, তাহলে আজ কেন আমার কথা শুনছিস না? যা বলছি ঠান্ডা মাথায় ভাব। ইরহান তার মায়ের দিকে তাকায়, তারপর এসব কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে। চেক বইটা কোথায় আছে মা? তাসলিমা বানু রাগী চোখে ইরহানের দিকে তাকায়। নিশ্চয়ই তোমার রুমে, আমি খুঁজে নিয়ে আসছি। বিছানার পাশে রাখা টেবিলের ড্রয়ারে নিশ্চয়ই আছে, ওইখানেই তো কাগজপত্র রাখো। বলেই ইরহান তাসলিমা বানুর রুমে চলে যায়। এদিকে তাসলিমা বানু জোরে জোরে ইরহানকে ডাকছে। ইরহান, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করেছিস। এর ফল কিন্তু ভালো হবে না। এরপর আমি যা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। এতদিন যেটা না করেছি এখন আমি সেটাই করব। ঈশান এত তেল মেরে কেন বোঝাচ্ছ? সে কি তোমার কথা শুনছে? দেখছি কত বড় সাহস আমাদের সাথে উঁচু গলায় কথা বলে। ইচ্ছে তো করছে কয়েকটা লাগিয়ে দেই। ইমন ভাইয়ের জন্য পারিনি। মা, তুমি এখনো চুপ করে থাকবে? কোনো ব্যবস্থা নেবে না? টাকা রোজগার করে সাপের পাঁচ পা দেখেছো দুদিনে কিরকম রং পাল্টে ফেলেছে। আগে তোমার কথায় উঠতো আর বসতো, তুমি এত করে বলেছো তোমার কথা শুনেছে। এসব টাকা পয়সা ও রোজগার করলেও এখন এসবের প্রতি ওর কোনো অধিকার নেই। তুমি কিছু করো মা, ওদের আর আমার সহ্য হচ্ছে না। ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করতে। এই ঈশান, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। ভুলে যেও না কাকে কি বলছো। যার টাকায় জীবন চলে তাকে এসব বলার সাহস পাও কোথায় থেকে? তুমি নিজের তো 2 টাকা রোজগার করার মুরদ নেই, আবার বড় বড় কথা। যেই প্লেটে খাও সেই প্লেট ফুটা করতে একবারও ভাববে না? হ্যাঁ, ছি, লজ্জা হওয়া দরকার। আরেকজনের ঘাড়ে চড়ে খাচ্ছ, এমনিতেই তো মুখ লুকিয়ে চলার কথা, আবার সে গলা উঁচিয়ে কথা বলে। 1 পয়সা কামানোর যার মুরুদ নেই সে এত বড় কথা বলে, মানুষ শুনলে হাসবে। বেহায় নির্লজ্জ পুরুষ, ঘরে চুরি পরে বসে থাক। বলেই জুথি ঈশানের দিকে রাগী চোখে তাকায়। জুথির কথাগুলো ঈশানের শরীরের গরম তেলে পানি পড়ার মতো লাগে। এমনিতে রাগে মাথা ফেটে যাচ্ছে, তার উপর জুথি এসব বলায় আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না ঈশান। জুথির দিকে তেড়ে যেতে যেতে ফকিরের বাচ্চা, তোর এত সাহস, তুই আমাকে কথা শোনাস? বলে হাত উঠিয়ে জুথিকে চড় মারতে যায়। হুট করে ঈশান এগিয়ে আসায় জুথি চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ অবস্থাতেই ঠাস করে চড় দেওয়ার আওয়াজ হয়, কিন্তু সেটা জুথির গালে না। জুথি চোখ পিটপিট করে তাকিয়ে দেখে ইরহান ঈশানের হাত মুচড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চড়টা যে ইরহান ঈশানের গালে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। ইরহান ঈশানের হাত আরো জোরে মুচড়িয়ে ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই আমার বউয়ের গায়ে হাত তুলতে যাস?
এখন যে চটটা মারলাম না তোকে, এটা আরো আগে মারা দরকার ছিল। ওর দিকে যেখানে চোখ তুলে তাকানোর কথা না, সেখানে তুই ওর গায়ে হাত তুলতে চাস? আমার টাকায় বসে বসে খেয়ে তো শুধু ব্রয়লার মুরগির মতো এই শক্তি নিয়ে তুই জুথিকে মারতে আসিস? আমার হাত দেখেছিস? খেটে খাওয়া মানুষের হাত। এই হাত যেমন আদর স্নেহ দিতে জানে, তেমনি অন্যকে শাস্তি দিতেও জানে। বলেই ইরহান ঈশানকে একটা জোরে ধাক্কা মারে। ঈশান ছিটকে গিয়ে খাট দূরে পড়ে। ইরহানের এক ধাক্কায় ঈশান দূরে গিয়ে ছিটকে পড়ে। আকস্মিক এমন ঘটনায় সকলেই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেছে। ইরহানের কাছ থেকে কেউই এমন কিছু আশা করেনি। শান্তপ্রিয় চুপচাপ স্বভাবের ছেলেটা এমন কিছু করতে পারে সকলের ধারণার বাইরে। ইরহান কখনোই তাসনিমা বানু, ইমন, ঈশানের সাথে জোর গলায় কথা বলতো না। ওদের সাথে তেমন কোনো কথাই বলতো না। ওদের হয়তো জানা নেই দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য একটা শেষ চেষ্টা হলেও করে। ইরহান তার ব্যতিক্রম নয়। ইরহান বুঝে গেছে মানুষকে যত ছাড় দিবে সে ঘাড়ে চড়ে বসবে। ইরহানের ধাক্কায় ঈশান হাতের কনুইতে ব্যথা পায়। এমনিতেই হাত মুচড়ে ধরায় ব্যথা পেয়েছিল, তার উপর আবার কনুইতে ব্যথা পেয়েছে। তাসনিমা বানু আর ঈশানের বউ দিনা গিয়ে দৌড়ে ঈশানের কাছে যায়, হাতে ধরে তুলে বসায়। তাসনিমা বানু এবার গর্জে ওঠে। ইরহান, তুই আমার ছেলের গায়ে হাত তোলার সাহস পেলি কোথা থেকে? ইরহান নির্বিকারভাবে জবাব দেয়, যেইভাবে তোমার ছেলে আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পেয়েছে, ঠিক সেইভাবে আমার বউকে কেউ চোখ রাঙালেও বরদাস্ত করব না আমি। সেই জায়গায় ও তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, একটু শাস্তি তো পাও নাই, যদিও এটা কমই ছিল। প্রথমবার বলে ছেড়ে দিলাম। বাহ, এই ফকিন্নি একদিনেই এসে পুরো তোকেই পাল্টে দিল। বেশ জাদু জানে মনে হচ্ছে। আমার বউ আগে কোথায় ছিল, কেমন ভাবে ছিল সেটা ভুলে যাও। সে এখন ইরহানের বউ, সেটা মাথায় ঢুকাও। তাই বারবার তাকে ফকিন্নি বলে সম্বোধন করবে না। তুই আমার ছেলেকে আঘাত করে একদম ঠিক কাজ করিসনি। চেকে সাইন করা তো দূর, তুই একটা কানা করিও পাবি না। ব্যাংকের টাকা পয়সা জায়গা জমি সব আমার নামে, আর আমার নামে যেহেতু সব পেলে আমার পেটের সন্তান পাবে। তুই আমার কেউ না, তাই তুই কিচ্ছু পাবি না। আমি তোকে কিছু দেব না। এই বাড়িটা দেখছিস, এটা কিন্তু তোর বাবার জায়গা নয়। অবশ্য তোর টাকা দিয়ে তোর বাপের বাড়ির পাশে রমিজ ভাইয়ের জায়গা কিনে তারপর সেখানে করা হয়েছে, তোর নিশ্চয়ই জানা আছে। আর একটা জায়গাটাও আমার নামে। তোর কোনো অধিকার নেই। এই বাড়ির একটা ইটের প্রতিও তোর কোনো অধিকার নেই। তাই আমি তোকে এই বাড়িতে থাকতে দিব না। নিজেদের ব্যবস্থা নিজেরা করে নে। না করেছিলাম, বেশি বাড়াবাড়ি করিস না। শুনিসনি আমার কথা? আমার কথা মতো চললে সব ঠিক থাকতো। অন্তত এই বাড়িতে মাথা গোছার ঠাইটুকু পেতি। এখন সেটাও পাবি না। নিজের রাস্তা নিজে দেখ। আজ রাতের মধ্যে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোদের মুখটাও আমি দেখতে চাই না। বিয়ের পর থেকে অনিচ্ছা সত্ত্বেও তোকে সহ্য করে গেছি। ওই বুড়োর জন্য কিছু বলতে পারছিলাম না, চুপ থাকতে হতো আমায়। তারপর বুড়োটা মরেছে, আমার জ্বালা জড়িয়েছে। তোকে আমার চোখের সামনে থেকে দূরে পাঠানোর জন্য বিদেশে পাঠিয়েছিলাম। চেয়েছিলাম তুই সারা জীবন ওইখানে থেকে যা, কিন্তু তুই তো আমার সব পরিকল্পনা শেষ করে দিলি। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোকে বিয়ে করানোটা। তাও করিয়েছি নিজের ভালোর জন্য। এই মেয়েটাকে পছন্দ করেছিলাম, কিন্তু না, এই মেয়েটাই আমার সব শেষ করে দিল। আজকের ভেতরে চলে যাবি। তোর বাবার সম্পত্তিতে ভাগ পেলেও তোর নিজের টাকা দিয়ে কেনা কোনো কিছুতে তুই এক বিন্দু পরিমাণও ভাগ পাবি না। চলে যা। মগের মূল্য নাকি শাশুড়ি আম্মা? আপনি বললেই আমরা চলে যাব? এত সোজা? যার বাড়ি যার ঘর তাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন? আপনার কথা আমরা এত সহজে মেনে নিব? একদম না। আমরা কেন যাব? গেলেন নিজেরা চলে যান। কেমন নির্লজ্জদের মতো কথা। জ্যোতির কথায় তাসনিমা বানু চিল্লিয়ে বলে ওঠে, এই মেয়ে একদম আমার সাথে এমন ভাবে কথা বলবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেও আপনার থেকে খারাপ নেই এই দেশে এবং পুরো পৃথিবীতে। এত চ্যাটাং চ্যাটাং কথা না বলে বের হও আমার বাড়ি থেকে।
রাস্তায় গিয়ে কুকুর বেড়ালের মতো সংসার পাতো, তাহলে 2 দিনের ভেতর সব তেজ হয়ে যাবে। আমি তো আমার তেজ শেষ করার জন্য আসিনি নকল শাশুড়ি আম্মা, আপনার তেজ কমানোর জন্য এসেছি। ইরহান, এই মেয়েকে নিয়ে বিদায় হতই। আমার আর তোদের সহ্য হচ্ছে না। তোদের দেখলেই শরীরে যেন আগুন জ্বলছে। তোদের মুখও আমি দেখতে চাই না। আমরা যাব না নকল শাশুড়ি আম্মা, দেশে আইন কারণ আছে, ভুলে যাবেন না। আপনি সব নিজের নামে করে নিলেই তো হলো না। আর গ্রামে মেম্বার চেয়ারম্যানও রয়েছে, ওদের কাছে গেলেই আমরা আমাদের সব ফিরে পাবো। জ্যোতির কথা শুনে সকলেই উচ্চস্বরে হেসে দেয়। মেম্বার চেয়ারম্যান কি করবে? এখন মুখের কথা কিছু হবে না, এখন কাগজপত্র কথা বলে। আর এখন মেম্বার চেয়ারম্যান টাকা বোঝে, টাকা দিলে পোল্ট্রি মারতে 2 সেকেন্ডও নেবে না। যার টাকা আছে তারা তার কথাই বলবে। বলে ইমন হাসতে থাকে। পৃথিবীতে আর টাকার গোলাম, টাকা আছে, সব আছে, তোমাদের কথার মূল্য কেউ দিবে না। হয়তো কয়েকজন এসে হতাশ করে সান্ত্বনা দিবে, এই ব্যতীত কিছুই করতে পারবে না। জ্যোতির শরীর জ্বালা করছে এদের কথা শুনে। এতটুকু জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু এদের মতো খারাপ আর কাউকে দেখেনি। এরা সব সীমা অতিক্রম করে ফেলেছে। জ্যোতি ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে। নিজের রাগকে সামলে ইরহানের দিকে চোখ তুলে তাকায়। ইরহান এদের কথা শুনতে পেরেছে কিনা জানে না জ্যোতি, কি যেন এক মনে ভাবছে। জ্যোতি এবার ইরহানের হাত ঝাঁকিয়ে বলে, আপনি চুপ করে আছেন, কিছু বলছেন না কেন এদের? জ্যোতির ধাক্কাতে ইরহানের হুঁশ আসে। জ্যোতি, রুমে গিয়ে আমার সবকিছু গুছিয়ে নাও। মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? আপনি সত্যি নিজের সবকিছু ছেড়ে এদের কথাই এদের সব দিয়ে চলে যাবেন? তোমাকে যা বলছি তুমি গিয়ে তা করো। কিচ্ছু করবো না, কোথাও যাব না। আমরা কেন যাব? গেলে ওরা যাবে। আপনিও কোথাও যাবেন না, আমিও কোথাও যাব না। জ্যোতি, আমি কি বলেছি কানে যায়নি তোমার? কথাটা বেশ তীব্রভাবে বলে ইরহান। জ্যোতি আর কিছুই বলতে পারেনি। ছলছল চোখে একবার ইরহানের মুখে তাকিয়ে চলে যায়। ইরহানের কথায় সকলের মুখে হাসি। একটা কাজের কাজ করেছিস, মাথায় দেখা যায় বুদ্ধি আছে। একটু শুধু শুধু ঝামেলা করে কিছু লাভ হতো না, তাই বুঝে গেছিস। চাইলে আজকে রাতটা থেকে যেতে পারিস। আমি আবার এতটাও নির্দয় নই, বুঝলি? মা ডেকেছিস, এইটুকু তো করতেই পারি তোর জন্য। আপনাকে আমি মা নামক পবিত্র স্থান দিয়েছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। ছি, মা শব্দটাকে আমি এতদিন অপমান করে এসেছি। তাসলিমা বানু মা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আজ আমি ইরহান একটা কথা বলে যাচ্ছি, তাসলিমা বানু, যাদের জন্য আজ আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করলেন, সেই তারাই একদিন আপনাকে তাদের জীবন থেকে ভিখারির মতো তাড়াবে। এই ইরহানকেই আপনার একদিন কাজে লাগবে। সেদিন কিন্তু আপনাকে আমি ফিরিয়ে দিব না, কারণ আমার মনটা আমার জন্মদাত্রী মায়ের মতো উদার। উদাহরণ দেওয়ার নিশ্চয়ই দরকার নেই। এই যে যেমন আজ সব আপনাদের দান করে দিলাম, এতদিন ঘুড়ির লাটাই নিজের হাতে শক্ত করে ধরে সুতো নিজের হাতে রেখে উড়ালাম। সেই ঘুড়ি যখন বেসামাল হয়ে সুতো দিয়ে আমার হাত কাটায়, তাহলে সেটা ধরে রাখার আর আমার কোনো দায় নেই। কেটে দিলাম সুতো, এখন যত উঠতে পারো উড়ুক। কথাটা বলেই ইরহান চলে যায়। জ্যোতি, আসো, তোমাকে তোমার দাদির কাছে দিয়ে আসি। কথাটা বলে ইরহান রুমে ঢুকে জ্যোতির পাশে গিয়ে দাঁড়ায়। জ্যোতির রাগ উঠে যায়। ইরহানের মুখে কথাটা শুনে চিল্লিয়ে বলে, কি বললেন আপনি? ওরে বাবা, আস্তে, এত রেগে যাচ্ছ কেন জ্যোতি রানী? রাগার মতো কথা বলবেন তো রাখবো না তো কি করব? কথাটা বলে জ্যোতি তার কাজে আবার মন দেয়। এখনো পোপাচ্ছে মেয়েটা। ইরহান জ্যোতির মুখের দিকে তাকিয়ে রয়। মাত্রই ইরহান রুমে আসে। দরজার পাশে এসে দেখে জ্যোতি এক হাতে চোখের পানি মুছছে আর আরেক হাতে সবকিছু গোছগাছ করে ব্যাগে নিচ্ছে। তাই ইরহান ইচ্ছে করে জ্যোতিকে তার দাদির কাছে দিয়ে আসার কথা বলেছে, জ্যোতিকে রাগানোর জন্য। জ্যোতি এক মনে তার কাজ করে চলেছে, ইরহানের দিকে ফিরেও তাকাচ্ছে না, আর না ইরহানের সাথে কোনো কথা বলেছে। ইরহান বুঝতে পারছে জ্যোতি তার সিদ্ধান্তে প্রচুর কষ্ট পেয়েছে, সাথে রেগেও আছে। তাই তার বহিঃপ্রকাশ হিসেবে অশ্রুরা এসে চোখের কোণে জায়গা করে নিয়েছে। ইরহান জ্যোতিকে ডাকে, জ্যোতি, এদিকে এসো তো, কথা আছে।
জ্যোতি তবু ইরহানের কথা শুনে না, না ডাকে সাড়া দেয়। সে তাড়াতাড়ি তার কাজ করছে। ইরহান জ্যোতির একটা হাত টেনে দিয়ে জ্যোতিকে নিজের সামনে এনে দাঁড় করায়। জ্যোতি ইরহানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য হাত মোচড়ামুচড়ি করে, কিন্তু পারে না। প্রায় অনেক সময় করার পরও যখন ছাড়াতে পারলো না, তখন হাল ছেড়ে দেয়। চুপ করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখে। জ্যোতির কাণ্ডে ইরহান মিটমিটিয়ে হাসে। কি হলো জ্যোতি রানী, শক্তি শেষ? এইটুকুতেই হাঁপিয়ে হাল ছেড়ে দিলে? দেখলে তো, তোমার বরের হাতে অনেক শক্তি। তোমার মতো পুচকে মেয়েকে কিছু একটা করে ঠিক খাওয়াতে পারবে। ইরহান জ্যোতির থুতনিটা ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, জ্যোতি রানী, আমার দিকে তাকাও। কথাটা বেশ সিরিয়াস ভাবে বলে। এত সময় ইরহানের কথায় রসিকতা থাকলেও এখন নেই। জ্যোতি ইরহানের দিকে চোখ তুলে তাকায়। আমার উপর কি খুব রাগ হচ্ছে? জানি না। রাগ হলে এই যে এই অধম তোমার পাশে দাঁড়িয়ে আছে, যা শাস্তি দেওয়ার দিয়ে নিজের রাগ কমিয়ে ফেলো। নিজের ভিতর রাগ পুষে রাখতে নেই, এটা খুবই মারাত্মক জিনিস। একটা মানুষকে ধ্বংস করতে তার রাগই যথেষ্ট। আপনাকে আমার রাগ নিয়ে না ভাবলেও চলবে। কি বলবেন বলুন। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি না, অনেক ভেবেচিন্তে নিয়েছি। এমনিতেও এই লোকগুলোর সাথে থাকলে ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে। মানসিকভাবে 1 সেকেন্ডের জন্য এদের জন্য শান্তি পাবো না। এরা অসুস্থ মস্তিষ্কের লোক, এদের সাথে আমাদের একদম থাকা ঠিক হবে না। এই লোকগুলো টাকা ছাড়া কিছু বোঝে না, সম্পর্কের কোনো মূল্য বোঝে না এরা। অতিরিক্ত টাকালোভী মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। এরা টাকার জন্য কোনো পাপ কাজ করতেও পিছুপা হয় না। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু এসব করতে আমার মন সায় দিচ্ছে না। এরা অনেক বুদ্ধি করে সব কিছু করেছে। আমি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, কিছুদিন আগে কি একটা সমস্যার কথা বলে অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে আরেক অ্যাকাউন্টে জমা রেখেছে। জায়গা জমি সবই তো ওই মহিলার নামে করেছে। এসব করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো, তাও সব ফিরে পেতাম কিনা সঠিক জানা ছিল না। এসব করতেও অথবা টাকার প্রয়োজন। টাকা ছাড়া মানুষ এখন এক পাও এগোবে না। এতদিন ভালোবাসা পাওয়ার আশায় এতটাই কাতর ছিলাম, এদের ছলনা ধরতে পারিনি। আমার বাবা হয়তো গরিব ছিলেন জ্যোতি, কিন্তু আমাদের গ্রামে ওনার অনেক সম্মান ছিল। সকলের প্রিয় ছিলেন তিনি। আমার বাবার কথার মূল্য ছিল গ্রামের মানুষের কাছে। এসব করলে মানুষ কি বলবে? আমার বাবার রেখে যাওয়া সম্মান সব ধুলোয় মিশে যাবে। ওই লোকটার তো কোনো দোষ নেই। আমার ভাবতেও ঘৃণা লাগছে, ওই অমানুষগুলোর শরীরে আমার বাবার রক্ত বইছে। আমার বাবার সন্তান হয়ে দুইটার একটাও আমার বাবার মতো হয়নি। সব ওই তাসলিমা বানুর বৈশিষ্ট্য পেয়েছে। এদের মুখ দেখতেও আমার ইচ্ছে করছে না জ্যোতি। আমি এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব। আমার এসব কিছু চাই না। আমার বিলাসিতা লাগবে না, আমার শান্তি দরকার। আমি কোনো প্রতিবাদ না করায় আমাকে তোমার কাপুরুষ মনে হচ্ছে, তাই না? খারাপের সাথে আমিও খারাপ হতে চাই না। কেউ কখনো কাউকে ঠকিয়ে বেঁচে যায় না। একদিন না একদিন সেটার ফল ঠিক ভোগ করবে। আমি সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। উনি এদের শাস্তি দিবে, হয়তো 2 দিন পর, নয়তো 2 বছর পর। কোনো না কোনো দিন ঠিক শাস্তি পাবে। ওদের ভালো করে ডানা ঝাপটে উঠতে দাও জ্যোতি, একদিন ঠিক ডানা ভেঙে পড়বে। একটা কথা আছে জানো তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। জ্যোতি ইরহানের কথাগুলো মন দিয়ে শুনছে। মনে মনে ভাবে লোকটা এত ভালো কেন। তাই ঠিক করে নেয় ইরহান যা বলবে তাই সে মেনে নিবে। সবাই তো আর প্রতিশোধ পরায়ণ হয় না, তাই জ্যোতি চুপচাপ আবার সব গোছানোর কাজে মন দেয়। এদিকে তসলিমা বানুকে ঘিরে গোল বৈঠক বসিয়েছে বাড়ির সকলে। ঈশান হাতে মলম লাগাতে লাগাতে বলে, অবশেষে বিনা ঝামেলায় আপদ বিদায় হতে যাচ্ছে। আমি ভাবলাম সহজে সব ছেড়ে দিতে রাজি হবে না, হয়তো বুঝে গেছে ঝামেলা করে কোনো লাভ নাই, তাই চুপচাপ চলে যাচ্ছে। এখন শুধু টাকা দিয়ে আয়েশ করে জীবন চলবে। তসলিমা বানু চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। ইমন তসলিমা বানুকে লক্ষ্য করে বলে, মা, তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার তো এখন খুশি হওয়ার কথা। তসলিমা বানু ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোরা এবার নিজের রুমে যা, আমি একটু বিশ্রাম নেব। তসলিমা বানুর কথায় সকলে সম্মতি জানিয়ে রুম থেকে চলে যায়। তসলিমা বানু চোখ বন্ধ করে শুয়ে থাকে। জ্যোতির গোছগাছ সব শেষ, তেমন কিছুই নেওয়ার নেই কিংবা নিবে। নিজের 2টা জামা কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র কয়েকটা। জ্যোতি,
সব ঠিকঠাক মতো নিয়েছো? হুম। আমার পাসপোর্ট আর কাগজপত্রগুলো ভালো করে আবার চেক করে দেখো নিয়েছো কিনা। পরে যেন আর এখানে পা রাখতে না হয়। আমি আর চাই না এখানে পা রাখতে। জ্যোতি আবার সব চেক দিয়ে বলে নিয়েছে। ওকে, তো চলো জ্যোতি রানী, এবার বেরিয়ে পড়ি। কথাটা বলে ইরহান হাত বাড়িয়ে দেয়। জ্যোতি ইরহানের হাতটা শক্ত করে ধরে বলে, কোথায় যাব আমরা বোকা পুরুষ? দেখি কোথায় যাওয়া যায়। ভাবতেছি গাছতলা গিয়ে থাকবো বউকে নিয়ে, তারপর খড়কুটো জোগাড় করে বাসা বানাবো। খড়কুটোর বাসা দারুণ হবে না ব্যাপারটা? আমার আর জ্যোতি রানীর খড়কুটোর বাসা। জ্যোতি ইরহানের দিকে অপলক তাকিয়ে রয়। ইরহান জ্যোতির চাহনি দেখে বলে, কি ব্যাপার, তুমি কি আমার খড়কুটোর বাসাতে থাকতে রাজি নও? বলতে পারো, তাহলে তোমাকে তোমার দাদির কাছে পাঠিয়ে দেই। জ্যোতি ইরহানের পেটে চিমটি কেটে বলে, একদম মেরে দিব বোকা পুরুষ। আমাকে কোথাও দিয়ে আসার চিন্তাও মাথায় আনবে। বোকা পুরুষ কোথাকার, সব সময় আপনার বোকামি আমি সহ্য করব না, বলে দিলাম। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বোকামিতে যদি তোমার ভালোবাসার শাসনগুলো পাওয়া যায়, তাহলে আমি সারা জীবন তোমার বোকা পুরুষ হয়ে থাকতে রাজি। আমার বোকা পুরুষ হয়ে আমার কাছেই থাকেন, এরপর অন্য কারোর কাছে বোকামির পরিচয় দিলে মাথা ফাটিয়ে দিব। আপনার এই দয়ালু মনোভাব যেন আজই শেষ হয়। এরপর নিজের ব্যতীত অন্য কারোর কথা আগে ভাববেন না। ইরহান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর ইরহান এক হাতে ব্যাগ আর একটা হাতে জ্যোতির হাত আবদ্ধ করে বেরিয়ে আসে সে বাড়ি থেকে। বর্তমানে ইরহান ও জ্যোতি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। জ্যোতি ঘরটার দিকে ভালো করে তাকিয়ে বলে, বোকা এটা তোমার আর আমার নতুন ঠিকানা। ইরহান জ্যোতির পাশে নিজের ব্যাগটা রেখে দেয়। তারপর জ্যোতির হাতটা আলগোছ ছেড়ে দিয়ে ঘরের দরজা পাশে গিয়ে দাঁড়ায়। দরজার পাশে বসে পড়ে। কাঠের দরজার চৌকাঠের নিচ দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়ে হাতটা একটু ভেতরে ঢোকায়। জ্যোতি চুপচাপ ইরহানের কাজ দেখছে। ইরহান হাত দিয়ে দরজার নিচ থেকে কিছু একটা বের করে এনেছে। খুবই ছোট্ট একটা জিনিস। জ্যোতি বুঝতে পারলো না কি সেটা। ইরহানের হাতের দিকে তাকিয়ে মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো জিনিসটা কি। জ্যোতির উকিঝুঁকি দেখে ইরহান নিজেই তার হাতে রাখা জিনিসটা জ্যোতির সামনে তুলে ধরে ভ্রু উঁচায়। একটা ছোট চাবি। বোকা পুরুষ, কিসের চাবি? তোমার আর আমার খড়কুটোর বাসার চাবি এটা, বুঝলে? এই ঘরের চাবি? হুম। তারপর ইরহান চাবি দিয়ে খুব দ্রুত তালাটা খুলে ফেলে। দরজা না খুলে পিছনে ফিরে জ্যোতির দিকে তাকায়। তারপর কিছু একটা ভেবে বলে, আমি 2 মিনিটে আসছি, তুমি একটু দাঁড়াও জ্যোতি রানী, এখানেই দাঁড়াবে, ঘরে ঢুকবে না কিন্তু। জ্যোতি ইরহানকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ইরহান কয়েক কদম গিয়েও আবার ফিরে তাকিয়ে বলে, তুমি আবার ভয় পাবে না তো জ্যোতি রানী? ইরহানের কথায় জ্যোতির মুখে হাসি ফুটে ওঠে। আরে বোকা পুরুষ, আপনি যান, আমি একটু ভয় পাবো না। আপনার জ্যোতি রানী এত ভীতু না। ইরহান একটা হাসি দিয়ে চলে যায়। জ্যোতি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে আশেপাশে চোখ বোলায়। রাত প্রায় অনেক হয়েছে। এদিকটাতে একটু অন্ধকার। এত সময় ইরহানের মোবাইলের আলো জ্বালানো ছিল, তাই সব দেখা গেছে। অন্ধকার দেখে হয়তো তার বোকা পুরুষটা ভেবেছে সে ভয় পাবে। বেশি সময় অপেক্ষা করায়নি ইরহান। কিছু সময় পরই ফিরে এসেছে। তবে এখন আর ইরহানের হাতের মোবাইলে আলো নেই। অন্ধকারে হালকা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ইরহানের হাতে কিছু একটা আছে, কিছু একটা এনেছে সে। তবে জ্যোতি বুঝতে পারলো না ইরহান কি আনতে গিয়েছিল। আপনার হাতে কি বোকা পুরুষ? আমার রানীকে তার খড়কুটোর রাজত্বে বরণ করার জন্য কিছু একটা, এখনই দেখতে পাবে। আমি কিন্তু একটু একটু ধারণা করতে পারছি কি হাতে। মিষ্টি ঘ্রাণটা কিন্তু নাকে লাগছে। ইরহান জ্যোতির কথার প্রতিউত্তরে কিছু না বলে দরজাটা কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে যায়। যদিও ইরহানের পিছন পিছন এগিয়ে গিয়ে ঘরের ভেতরে পা রাখবে, ঠিক সেই মুহূর্তে ইরহান বলে ওঠে, জ্যোতি 1 মিনিট ঢুকো না। জ্যোতি ইরহানের কথায় ভড়কে যায়। কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। তার মধ্যে হুট করে চোখের সামনে আলো জ্বালায় জ্যোতি। চোখ মুখ কুঁচকে ফেলে। তারপর কিছু একটা স্বাভাবিক হয়ে চোখ পিটপিট করে তাকায়। ইরহান ঘরে বাতি জ্বালিয়েছে। তারপর ইরহান জ্যোতির সামনে এসে দাঁড়ায়। ইরহানের হাত ভর্তি বকুল ফুল। ফুলের মিষ্টি ঘ্রাণ এসে নাকে বারংবার বাড়ি খাচ্ছে। এই ছোট্ট খড়কুটোর বাসাতে তার রানী সাহেবাকে স্বাগতম। ফুলগুলো ছিটিয়ে ইরহান জ্যোতির ওপর ফেলে তারপর বলে, ভিতরে প্রবেশ করুন আমার গরিব রাজ্যের রানী সাহেবা। বলে হাত বাড়িয়ে দেয়। জ্যোতি মুচকি হেসে ইরহানের হাতটা ধরে ঘরের ভিতর প্রবেশ করে।
প্রথমবার তো কিছুই করতে পারলাম না তোমার জন্য, তাই একটু ছোট্ট প্রয়াস চালালাম। এটা ছোট্ট না বোকা পুরুষ, এটা আমার কাছে মহামূল্যবান। জ্যোতি ঘরের চারপাশে সবকিছু দেখতে থাকে। 2 রুমের ছোট্ট একটা দোচালা ঘর। এইটা সেই ঘরটাই যেটা এই বাড়িতে ঢুকতে সর্বপ্রথম জ্যোতি দেখেছিল। কে জানতো এটাই যে তার ঠিকানা হবে। এই বাড়িটা এই ঘর থেকে বেশ দূরে। এটা গেটের কাছাকাছি আর ওইটা অনেকটা ভেতরে। তবে এই ঘর উল্টোমুখী করে করা। এই ঘরের পিছন দিয়ে ওই ঘরের যাওয়ার রাস্তা। এটা একটা ভালো ব্যাপার। ওই লোকগুলো যাওয়া আসা দেখতে পাবে না। ঘরের ভেতর সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসই আছে দেখা যায়। ছোট ছোট হাঁড়ি পাতিলও আছে। 2 জন বা 3 জনের সংসারের জিনিসপত্র সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখা। তবে অনেকদিন মনে হয় কেউ প্রবেশ করেনি, তাই ধুলোবালি জমে আছে। যদি সবকিছু দেখার মাঝেই হুট করে হাতে টান অনুভব করে। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে বলে, জুথি, এটা আমার মায়ের ছোট্ট সংসার ছিল। এই ঘরটায় আমার মায়ের ছোঁয়া রয়েছে। আমার বাবা মায়ের ভালোবাসার সংসার ছিল এই ঘরটায়। আমার ছোটবেলা কেটেছে এখানে। আমরা 3 জন এখানে থাকতাম। আমার মা তার যত্ন ভালোবাসা দিয়ে এই ঘরটা সাজিয়েছিল। এসব জিনিসপত্র আমার মায়ের করা। বাবা যখন মাকে বিয়ে করে তখন বাবা তেমন কোনো কাজ করতো না, ছোটখাটো কাজ করে 2 জনের সংসার চালাতো। দাদা দাদি বাবার বিয়ের আগেই মারা গেছে। আত্মীয় স্বজনরা জোর করে বাবাকে মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, নয়তো কে দেখবে বাবাকে? তেমন কেউ ছিল না বাবার খেয়াল রাখার। আত্মীয়রা তো আর বাবার জন্য সব ছেড়ে এখানে পড়ে থাকবে না। আর বাবাকে যে ওদের সাথে নিয়ে যাবে সেই সামর্থ্য ছিল না। তখন সময়টাই এমন ছিল, সকলের অভাবের সংসার। একজন মানুষ মানেই অনেক খরচা তার খাওয়া পড়ার। তাই সকলে ভেবে চিন্তা করে মাকে পছন্দ করে বাবার সাথে বিয়ে দেয়। বাবা রাজি হতে চায়নি, কারণ সে তখনও তেমন কোনো কাজই করতো না। কি খাওয়াবে বিয়ে করে? একবেলা খাবার দিতে পারলে পরের বেলা দিতে পারবে কিনা সন্দেহ। তাই জন্য পরে সকলের জোরাজোরিতে অবশেষে মাকে বিয়ে করে ঘরে আনে। আমার মা তারপর বাবার পাশে থেকে হাতে হাত রেখে সংসারটার হাল ধরে, সব কিছু করে। বিয়ের কিছুদিন খুব কষ্টে পার করে 2 জন। তারপর বাবার কাজ হয়, দিন ঘুরতে থাকে, ভালো সময় আসতে থাকে। তখনই জানতে পারে আমার পৃথিবীতে আসার খবর। বাবার হাতে টাকা হয়, ঠিক করে ছোট্ট 2 চালা ঘর থেকে 4 চালা ঘর দিবে। কিন্তু মা এই ঘরটা ভাঙতে দেয়নি। যেহেতু বাড়িতে অনেক জায়গা আছে, তাই বলেছে অন্যদিকে তুলতে, এটা যেন না ভাঙে। এটা তার এই বাড়িতে আসার প্রথম স্মৃতি। কত ভালোবাসা জড়িয়ে আছে। নতুন ঘরে বেশি দিন থাকতে পারিনি মা, তার আগেই। কথাটা বলতে গিয়ে ইরহানের গলাটা ধরে আসে। জ্যোতি এগিয়ে এসে ইরহানের কাঁধে হাত রাখে। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, বাবা মাকে অনেক ভালোবাসতো। আমার জন্য শুধু ওই মহিলাকে বিয়ে করেছিল। আমি তখন একা বাবার কাজে চলে গেলে আমাকে দেখার কেউ ছিল না, তাই করেছে। বাবা থাকতে ওই মহিলা কি যে ভালো ছিল। তবে আমার ব্যাপারে সবসময় উদাসীন ছিল, কাউকে সেটা বুঝতে দিত না। আমিও বলিনি, ভেবেছি সব ঠিক হয়ে যাবে, একদিন ঠিক ভালোবাসবে। বাবা আমাকে প্রায় জিজ্ঞেস করতো উনি কেমন, খারাপ ব্যবহার করে কিনা। আমি তখন বলতাম অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে, আদর করে। আমি এগুলোই কল্পনা করতাম ওনাকে নিয়ে। সেই কল্পনা থেকে খুবই গভীরভাবে কথাগুলো বলতাম। তাই বাবাও ভেবেছে সত্যি বুঝি সব। হ্যাঁ, বাদ দাও এসব কথা। এখন যে ঘরটা তুলেছে না, ওইটা সামনেই ছিল চৌচালা ঘরটা। ওই ঘরের পিছন দিয়ে জায়গা কিনে ঘরটা তৈরি করা হয়েছে। আর বাবার বানানো চৌচালাটা ভেঙে ফেলে ওইখানে উঠান বানানো হয়েছে। মায়ের মৃত্যুর পর বাবাও এই ঘরটা ভাঙতে দেয়নি। মায়ের হাতের সব জিনিসপত্র এই ঘরে সব যত্ন সহকারে রেখে দিয়েছে। নিজে সব কিছু পরিষ্কার করে রাখতো, তালা দিয়ে রাখতো, কাউকে ঢুকতেও দিত না আমি ছাড়া। কে জানতো আমার মায়ের রেখে যাওয়া সেই ছোট্ট সংসারটাই এখন আমাদের হবে। আমি বিদেশ যাওয়ার আগে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। পরশুদিনও ঢুকেছি, কিছু কিছু পরিষ্কার করলেও সব করা হয়নি, ধুলোবালি লেগে আছে। আরে বোকা পুরুষ, জুথি থাকতে চিন্তা কিসের? জ্যোতি নিজের ওড়নাটা কোমরে ভালো করে বেঁধে কাজে লেগে পড়ে। সবকিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে থাকে। ততক্ষণে ইরহান তাদের ব্যাগের ভিতর থেকে একটা বিছানার চাদর বের করে। জ্যোতিকে নিতে দেখেছিল সে চাদরটা, হয়তো ভেবেছে রাস্তাতেই থাকতে হবে, তাই নিয়েছিল। ইরহান হাতে চাদরটা ধরে আসে। রুমে একটা আলমারি আছে, বেশ মজবুত ও দামি কাঠের তৈরি বোঝাই যায়।
রুমে রাখা চৌকিটাও আলমারি কাঠের তৈরি। জ্যোতি বুঝতে পারল। ইরহান চাদরটা এনে বিছানায় বিছাতে গেলে জ্যোতি টেনে নিয়ে যায়, বলে, আপনাকে কিছু করতে হবে না, আমি একাই করতে পারবো। মোটেও না। আমি জলজান্ত মানুষটা উপস্থিত থাকতে আমার বউকে সব কাজে আমি সাহায্য করব। কেন? আমি একাই করতে পারি। তোমার কথা কে শোনে? আমি তোমাকে সাহায্য করব, এর উপরে কোনো কথা হবে না। তারপর আর কি সবকিছু দুজন মিলেমিশে করে ফেলে। আজকের জন্য আপাতত যা বেশি দরকার তা শেষ। দুজনেই হাঁপ ছাড়ে। যদি কোমর বাঁধা ওড়নাটা খুলে ফেলে, ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। যদি এগিয়ে গিয়ে যত্ন সহকারে কপালের ঘামটুকু ওড়না দিয়ে মুছে দেয়। ইরহান জ্যোতির দুই গালে হাত রেখে বলে, আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না জ্যোতি। তোমার কোথায় থাকার কথা ছিল, অথচ তোমাকে শ্বশুরবাড়ির যোগ্য সম্মানটুকু দিতে পারলাম না। এই পুরনো ভাঙা ঘরে থাকতে হবে। এখন একটু মানিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এই ছোট্ট ঘরটায় কখনো ভালোবাসার অভাব হবে না। আর একদিন ওদের থেকেও বাড়ি করব ইনশাল্লাহ। আর একদিন ওদের থেকেও বড় বাড়ি করবো ইনশাল্লাহ। সেই বাড়ির একমাত্র মালকিন হবে আমার জ্যোতি রানী। এখন যেমন এই ছোট্ট ঘরের রানী সে। জ্যোতি ইরহানের দিকে তাকিয়ে বলে ওঠে, ও আমার বোকা পুরুষ গো, আমার লাগি খড়কুটো দিয়ে বাঁধিলা তুমি ঘর, তোমার আলো গায়ে মেখে তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিব সেথায় আমি জনমভর। মাঝে মধ্যে কান্না করতে হয় নিজের বোকামের জন্য, অন্যের জন্য না, নিজের মানুষ না চিনতে পারা ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মধ্যেই কান্না করা উচিত। ইরহান যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে আসলে ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। সেটা সে বাইরে প্রকাশ করতে পারছে না। রাতে দুজনের একজনেরও খাওয়া হয়নি, চুপচাপ শুয়ে পড়েছিল। ইরহান সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। ছটফট করেছে, সেটা জ্যোতির নজর এড়ায়নি। সে সবটা লক্ষ্য করেছে। ইরহানের চোখের কোণের পানিও জ্যোতির নজর এড়ায়নি। সে দেখেছে, কিন্তু এগিয়ে যায়নি ইরহানের কাছে। মাঝে মাঝে মন খারাপ, কষ্ট পাওয়া লোককে একা ছেড়ে দিতে হয়, যেন সে নিজের সাথে যুদ্ধ করে নিজের কষ্টটাকে সামলে নিতে পারে। কিছু মুহূর্ত আছে যেই সময় নিজের প্রিয় মানুষটা সান্ত্বনা দিলেও ভালো লাগে না। জ্যোতি ইরহানকে আটকায়নি, নিজের মনের মতো করে কিছু সময় থাকুক। জ্যোতিরও কান্না পাচ্ছে, কিন্তু তার কাঁদা যাবে না। লোকটা না হয় আরো বেশি কষ্ট পাবে। জ্যোতি চুপচাপ ঘুমের ভান ধরে পড়েছিল। ইরহানকে বুঝতে দেয়নি যে তার কষ্টে জ্যোতিরও ঘুম আসছে না। অনেক সময় চুপচাপ শুয়ে নানান ভাবনা ভাবতে ভাবতে জ্যোতির এক সময় ঘুমিয়ে যায়। তখন ভোর হতে হয়তো 2-1 ঘন্টা বাকি। জানালার ফাঁক গলিয়ে আসা মিষ্টি রোদের আলোয় ঘুম ভেঙে যায় জ্যোতির। চোখ পিটপিট করে তাকায়, আলোটা সরাসরি তার মুখে এসে পড়েছে। ভালো করে ঘুম হয়নি। পাশ ফিরে ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহান ঘুমোচ্ছেন। উল্টো দিকে ফিরে শোয়ায় রোদের আলো থেকে বেঁচে গেছে। জ্যোতির বিছানা থেকে নেমে হাই তুলতে তুলতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর ঘরের পাশের কলপাড় আছে একটা, ওইখান থেকেই হাত মুখ ধুয়ে নেয়। অনেকটাই বেলা হয়ে গেছে। চারপাশ ঘুরে ঘুরে দেখছে সে। কিছুটা দূরে পুকুর পাড় রয়েছে দেখা যাচ্ছে। ঘরের বাম সাইডে চোখ যেতে দেখতে পেল বকুল গাছ। বেশ বড় গাছটা, ফুল পড়ে আছে নিচে। কাল ইরহান এখান থেকে ফুল নিয়েছে বুঝতে আর বাকি নেই। যদি গাছের কাছে এগিয়ে গিয়ে ফুলগুলো কুড়াতে থাকে আর ওড়নায় নিতে থাকে। এগুলো দিয়ে সে মালা গাঁথবে। প্রায় অনেকগুলো ফুল নিয়ে উঠে ঘরের দিকে হাঁটা দেয়। ঘরে এসে দেখতে পায় ইরহান উঠে গেছে, বসে বসে চোখ কচলাচ্ছে, হাতে জ্যোতির মোবাইল। কই গিয়েছিলে জ্যোতি? ওই তো বাইরে বের হই, এই দিকটা একটু দেখতেছিলাম। ও নাও তোমার মোবাইল। তোমার দাদি সেই কখন থেকে কল দিচ্ছে। দাদি এত সকাল সকাল? জিজ্ঞেস করেছিলাম শরীর ঠিক আছে কিনা, বলল সব ঠিক আছে, তবে তোমার সাথে যেন কি জরুরি কথা আছে, বলছে তোমাকে কল দিতে। দেখি। বলে জ্যোতি ইরহানের হাত থেকে ফোন নিয়ে কল লাগায় তার দাদিকে। তুমি কথা বলো, আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে আসছি। জ্যোতি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরহান উঠে চলে যায়। ওপাশ থেকে কল রিসিভ করে জ্যোতির দাদি জ্যোতিকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, ও বাবু, কেমন আছিস তুই? ভালো আছস? এই বুড়ির তো ভুললেই গেলি। ভুলি নাই দাদি, তোমারই কি ভোলা যায় নাকি? কেমন আছো তুমি দাদি? আমি বহুত ভালো আছি বুবু। শোন, যে কারণে ফোন দিছে, বলো। নাচ জামাইরে নিয়ে এই বাড়িতে তাড়াতাড়ি আয় দেখি। এখনই বের হ। এখানে আইসা সকালের
নাস্তা করবি। এত সকাল সকাল যাইতে বলতেছো, কিছু কি হইছে বুড়ি? আসলেই দেখতে পাবি। ও তুই নাচ জামাইরে নিয়ে আয়, খুব জরুরি কাম আছে। খাওয়া দাওয়া করে সময় নষ্ট করিস না, এখানে এসে খাবি। আচ্ছা ঠিক আছে, দেখছি।